মিলি আজ মাহমুদের অফিসে এসেছিল ওকে সারপ্রাইজ দেবে বলে, তবে দরজা নক না করে ভিতরে ঢুকায়। মিলি নিজেই বড় ধরনের একটা সারপ্রাইজ পেয়েছে। মেয়েকে কোলে নিয়ে নিঃশব্দে আবার বাড়ি ফিরে এসেছে মিলি। আর পারছিল না ওইসব দেখতে। ওর মাহমুদ এখন আর ওর নেই, সে অন্য নারীর মনে পেয়েছে ঠাঁই। আজকে মাহমুদের একমাত্র মেয়ে, মাহমুদের কলিজার টুকরা আজ প্রথম আব্বু বলে ডেকেছে। এই সারপ্রাইজটা দিতে মাহমুদের অফিসে এসেছিল মিলি, কিন্তু এসেই নিজেই বড় সারপ্রাইজ পেয়েছে। কাঁদতে কাঁদতে মিলির চোখ দুটো ফুলে গেছে। কাঁদবেই তো, নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেলে কোন স্ত্রীর ভালো লাগবে। বাড়িতে বৃদ্ধ শাশুড়ির চোখ ফুলার কারণ জানতে চাইলে বিভিন্ন বাহানা তৈরি করে এড়িয়ে গেল। মিলি পারেনি ওই বৃদ্ধ মহিলার মনে কষ্ট দিতে। আজ কয়েকদিন ধরে মাহমুদ পরকীয়ায় আসক্ত হয়েছে। তা কয়েকদিন ধরে নাকি আরও আগে থেকে বোঝা দেয়। মিলি আর মাহমুদ ভালোবেসে মা বাবার বিরুদ্ধে গিয়েই তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। মাহমুদ বেশ ধনী পরিবারের সন্তান, অর্থ সম্পদের কমতি নেই। মিলি এক মধ্যবিত্ত ঘরের মেয়ে। 4 বছরের বিবাহ জীবনে তাদের 7 মাসের এক মেয়েও রয়েছে। মেয়ের নাম মাহি, তা মাহমুদ নিজেই রেখেছে। মাহমুদ প্রথম বাচ্চা না নিতে চাইল, মিলির জোরেই সে মানতে রাজি হয়। আর এখন তো মাহমুদের মা হয়ে উঠেছে ওই মাহি। প্রতিটা দিন তো বেশ ভালোই গেছে। তবে সামনে আসা দিনের কথা না কেউ জানে না, জানতে চায়। 4 বছরের সংসারে মাহমুদ কোনো অভাব হতে দেয়নি। মিলি কিছু মুখ ফুটে বলার আগে তার প্রয়োজনীয় সব তার পদতলে রেখেছে। মাহমুদকে ভালোবেসে মিলি তার মা বাবা ভাই সব হারিয়েছে। এতে তার কোনো দুঃখ নেই। তবে দুঃখ তো এটাই, যার জন্য সব ছাড়লো এখন সেই তাকে ছেড়ে অন্যের খাঁচায় বাসা বেঁধেছে। খাবার টেবিলে মিলি আর মাহমুদ বসে খাওয়ার নাটক করছে। কারণ মিলির মন আজ সকালে মাহমুদের অফিসে তার কেবিনে যা দেখলো তা নিয়ে। আর মাহমুদের মন ফোনে কারোর সাথে মিষ্টি চ্যাটিং করায়। মিলি বেশ বুঝতে পারছে, মাহমুদের মুখ দেখেই বোঝা যায়। সারাদিন মিলি এক ফোঁটা পানি মুখে তুলেনি, এখনো তুলতে ইচ্ছা করছে না। মাহমুদ, মিলি কিছু বলবে? মোবাইলের দিকে তাকিয়েই বলল মাহমুদ। মিলি এত সুন্দর করে ডাকলো, তবু মাহমুদ আজ ওর দিকে তাকালো না। আগে ডাকার আগেই ওর পাশে আঠার মতো লেগে থাকতো। বেশ কয়েকদিন ধরেই মাহমুদ এমন করছে। প্রথম তো ভেবেছে কাজের টেনশনে হয়তো এমন দূরে থাকা, তবে ব্যাপারটা একদম অন্যরকম। কত ভালোবেসে মাহমুদ বলে ডাকে মিলি, আর সেই মাহমুদই কিনা। মিলি সকালের ঘটনাটা বলেও বলতে পারছে না। লজ্জার ঘৃণা দুই তাকে গিলে খাচ্ছে। তবুও তার প্রাণের মাহমুদকে ডেকে বলল, আজ তোমার অফিসে দিন কেমন গেল? ফোনটা সাইডে রেখে মাহমুদ মিলির দিকে তাকিয়ে রইল। হঠাৎ অফিস নিয়ে পড়লে যে? না, এমনি। ও হ্যাঁ, ভালোই গেছে। নতুন একটা প্রজেক্টে সাইন করেছে, বেশ মুনাফা হবে। আর পুরো টাকাটা মায়ের নামে রাখবো। মেয়ে তো বড় হচ্ছে, 7 মাসের বুড়ি আমার। মিলি শুধু বলে চুপ। নিজের ভাতের দিকে তাকিয়ে আজ ভাতের দানা গুনার চেষ্টা করছে। মিলি শোনো, কাল 2 দিনের জন্য শহরের বাইরে যাব, চট্টগ্রাম। সেখানে নতুন প্রজেক্টটা দেখে আসতে হবে। তা তোমার ওইখান থেকে কিছু চাই? অবাক নয়নে মিলি মাহমুদের দিকে তাকিয়ে রয়েছে। কেউ বলবে এই মানুষটার ভালো মানুষই ছাড়াও জঘন্য আরেকটা রূপ আছে। ঘরে কি সুন্দর স্বামী, বাবা, ছেলের দায়িত্ব তিনি খুব ভালোভাবে পালন করছে। আর ঘরের বাহিরে এক দুশ্চরিত্র স্বামী, মিথ্যাবাদী ছেলে। মাহিকে খাইয়ে ঘুম পাড়িয়েছ তো? মায়ের সাথে আছে। বকের দুধ খেতে চায় না, তাই কেনা দুধ। কথাটা শেষও হয়নি, মাহমুদ রাগ দেখাচ্ছে। না না মিলি, একদম না, শুধু বকের দুধ। মাহিকে নিয়ে কোনো হেলা নয়। বাড়তি অন্য কোনো খাবার সাথে দিবা না। বাইরের কেনা দুধ মোটেই নয়। কি সুন্দর পিতা হওয়ার দায়িত্ব পালনে ব্যস্ত। স্বামী হিসাবে কেন এত দায়িত্ববান নও মাহমুদ? কথাটা মিলি তার মনের ভিতরেই গেঁথে রেখেছে। আজ ওর বাবার কথা বারবার মনে হচ্ছে। মাহমুদকে আপন করতে গিয়ে যে সবাইকে পর করে দিলাম। মিলি কি করবে বুঝতেই পারছে না। দিন যেন তার কাটে না। যখনই মাহমুদ বাহিরে বের হয়, ওর শুধু মনে হয় মাহমুদ ওই মেয়ের কাছে গেছে। আজকাল মিলি কাছে ডেকেও মাহমুদকে পায় না। তার যে কত কাজ।
না পারছে কাউকে কথাটা বলতে, না পারছে মাহমুদের এই নোংরামি সহ্য করতে। মিলি ভেবেছে মাহমুদের এই বদ অভ্যাস ঠিক হবে, তবে তা যে ধীরে ধীরে ভয়ানক রূপ নিবে তা কে জানত। বাপের বাড়িতে যাওয়ার মুখ নেই, আর মাহিকে নিয়ে কোথায় যাবে? যাওয়ার কোনো জায়গা তো নেই। কি করবে এই ছোট্ট শিশুটিকে নিয়ে? কোন পথে যাবে? মাহির এখন 1 বছর। জন্মদিনটা বেশ ধুমধাম করে হবে, বেশ লোকজন সাজসজ্জায় বাড়ি হইরই। মাহিকে আজ পরীর মতো লাগছে। এই 5টা মাস মিলি যে কি মরণ যন্ত্রণা ভোগ করেছে তা কেউ জানে না। মাহমুদের অবহেলা দিন দিন বেড়েই চলছে। ব্যালকনিতে মধ্যরাত অবধি তার কথোপকথন সব মিলির কানে আসতো। ঘুমের ভান ধরে বিছানায় শুলেই মাহমুদের পাখা গজানো শুরু। টাকায় মুড়িয়ে রেখেছে মিলিকে মাহমুদ, তবে এই টাকায় তো মিলির মনে সুখ আসবে না। মাঝে মাঝে ইচ্ছা করে ছেড়ে চলে যায়, তবে মাহমুদের জন্য যে ভালোবাসাটা, ওটাকে এখনো খুন করতে পারছে না। নিষ্ঠুর দুনিয়ায় বের হলে তো কখন কোন হায়নাদের শিকারী হয় তা ঠিক নেই। এর চেয়ে এখানে সেফ তো আছে। এত মানুষের ভিড়ে মাহমুদকে কোথাও দেখতে পাচ্ছে না মিলি। কোথায়ও কিছুটা দূরে মিলির চোখ পড়তেই মলিন শুকিয়ে থাকা মুখটা আরো শুকিয়ে এসেছে। এটা তো সেই মেয়েটা যার সাথে মাহমুদের অবৈধ সম্পর্ক চলছে। আজ মাহমুদ ওকে বাড়ি পর্যন্ত নিয়ে এলো। এতদিন তো যাই করেছে সকলের আড়ালে, আজ কি তার রাখবে না? মাহমুদ, তোমার কি একটু আমায় হারানোর ভয় নেই? ভয় করে না আমি সব জানলে তোমায় ছেড়ে চলে যাব কিনা? কেন মাহমুদ, কেন? বারবার আমার জখমে তুমি ধারালো ছুরি দিয়ে আঘাত দাও। বাইরে মন ভরেনি তাই ঘরে এনে তুললে। আল্লাহ, হয় আমায় কোনো পথ দেখাও, নয়তো শক্তি দাও। এত শক্তি দাও যে মাহমুদের সব কুকীর্তি আমি সহ্য করতে পারি। ভাবনায় ডুবেছিল মিলি। মাহমুদ মেয়েটাকে নিয়ে মিলির সামনে হাজির। মিলি। মাহমুদের হাসি মাখা চেহারা নিয়ে মিলিকে ডাকছে। মিলি এই মুহূর্তে কারো ডাক কানে শুনছে না। মিলি, এই মিলি। 2-3টে ডাক পড়তে মিলির মন ভাবনার জগৎ থেকে ফিরেছে। কি ভাবছ? কখন থেকে ডাকছি? মিলির এবার হুঁশ হলো। এতক্ষণ অন্যমনস্ক ছিল। মাহমুদের ডাকে সাড়া দিতে না দিতেই সত্যি সত্যি সেই মেয়েটা হাজির। একেবারে মাহমুদের পাশে এসে ঘেঁষে দাঁড়িয়েছে। তবে মাহমুদ একটু ভদ্রতার সাথে ওর কাছ থেকে সরে এলো, যেন অচেনা কেউ হবে। হ্যালো ম্যাম। মিলি অপলক ওই মেয়েটার দিকে তাকিয়ে ভাবছে, কি মায়াবতী মেয়ে রে তুই! তোর কত রূপ! তোর মধ্যে এমন কি আছে যার জন্য আমার স্বামী আমার রইল না? এক মনে ভাবছে আর দেখছে। পরিচয় করিয়ে দিই, ও তৃপ্তি আমার পিয়ে। মাস 6 হলো কাজে জয়েন্ট হয়েছে। মিলি কিছুটা মনকে শক্ত করেছে, পরিচয় করাচ্ছে পিয়ে, আর বাস্তবে তার রক্ষিতা। তবে যাই বলুক, সম্পর্কটা তো নোংরাময়। মাহমুদ কখনো তো কোনো স্টাফকে বাড়িতে আনতে দেখিনি, আজ হঠাৎ সামান্য কর্মচারীকে বাড়িতে এনে তুললে। মিলি কাটা বিধানো কথা বলেছে। এই তো ওই তৃপ্তি নামক অতৃপ্ত আত্মা, ডাইনি ভূতটা বেশ অপমান বোধ করছে। মাহমুদের মুখের দিকে তাকিয়ে রয়েছে এক পলকে। ভেবেছে মাহমুদ কিছু বলবে। বেচারা মাহমুদ চোরের মতো এদিক ওদিক তাকিয়ে মরছে। মাহমুদ, এই মাহমুদ। হ্যাঁ শুনছি, বলো। কি বলবো? বললে না তো, একটা অফিসের সামান্য কর্মচারীকে বাড়িতে এনে এভাবে বউয়ের সাথে ঘটা করে পরিচয় দেওয়ার কি আছে? আসলে হলো কি, ওই আমার একটা ফাইল অফিসে রয়ে গেছিল, আর ওটা বেশ জরুরি ছিল, তাই ওটা নিয়ে এসেছে আর কি। ও আচ্ছা, ফাইল দেওয়া হয়ে গেছে? হ্যাঁ 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 হয়েছে। মাহমুদ ভয়ে কুকড়িয়ে আছে। এর মানে মিলিকে হারানোর ভয় মনে বহু। ভয়টা ভিতরে থাক, সামনে নিয়ে লাভ হবে না। বেশি টাইট করতে গিয়ে রশিটাই না ছিঁড়ে যায়। মিস, এসেছো যখন খেয়ে দিয়ে যেও কেমন? দু কথা শুনিয়ে মিলি চোখের কোণে জমা লুকানো পানিটা নিয়ে মাহমুদের আর তৃপ্তির কাছ থেকে সরে এসেছে। পার্টি শেষ, আজ তৃপ্তি কি যাবে না নাকি? মাহমুদ। হ্যাঁ মিলি, সবাই তো চলে গেছে, তোমার পিয়ে রয়ে গেল যে। আসলে মাহমুদই তো তৃপ্তিকে আটকিয়েছে। তবে এখন ঝামেলা মিলিটা, কত প্রশ্ন করে। আগে তো এত প্রশ্ন করতো না। আসলে ওর বাড়ি অনেকটা দূরে, আর রাতও বউ হয়েছে, তাই আমি বলেছি রাতটা এখানে থাকতে। অবশ্য তুমি যদি চাও আর কি। হা হা করে মিলি হেসে উঠেছে। হাসালে মাহমুদ, বড্ড হাসালে। থাকতে বলেছই যখন, এখন আর আমার মতামত কিসের? মাহমুদ কিছুটা বিবস্ত। ফেসে গেল নাকি?
বাদ দাও, তোমার যা ভালো লাগে তাই করো। একটা ভারী পাথর মনে রেখে কথাটা বলে মিলি তার রুমে চলে গেছে। মাহিয়াজ বড্ড হাঁপিয়ে গেছে। কত মানুষ যে ওকে নিয়ে টানাটানি করেছে, মেয়েটা ভয়ও পেয়েছে। তাই এত কিছুর দিকে নজর না দিয়ে মেয়েটাকে আঁকড়ে ধরে থাকতে চাই, আর দেখতে চাই মাহমুদ কতটা নিচে নামতে পারে। মধ্যরাত, প্রায় মাহিকে ঘুম পাড়িয়ে মিলি মাহমুদের পাশ ঘেঁষে শুয়েছে। মাহমুদ এখনও ঘুমায়নি, ও তো মিলির ঘুমানোর অপেক্ষায় আছে। তবে মিলিকে জাগতে দেখে মাহমুদ বউ হতাশ। ঘুমাওনি তুমি? না। তুমি জেগেছে? না, ওই অফিসের ওই ফাইলটা দেখার বাকি রয়েছে। সকাল সকাল তো ওটা নিয়ে বের হতে হবে। ওহ, তাহলে শুয়ে না থেকে দেখে নাও। হ্যাঁ, তবে তৃপ্তির কাছে সব ডিটেলস। ওকে সাথে না নিয়ে কি করে বুঝবো? এতে তো ভাবনার কি? মাহমুদ, তুমি যেমন চিন্তায় ঘুমাতে পারছো না, তেমন তৃপ্তিও হয়তো সেই চিন্তায় মগ্ন। মাহমুদ একরাশি প্রশ্নসূচক হয়ে মিলির দিকে তাকিয়ে রয়েছে। মানে ফাইলের চিন্তায়। বলতে চাইছি, তা যাও, তৃপ্তির রুমেই কাজটা করে এসো। এখানে করতে পারবে না, কারণ আমি আবার তোমাদের ডিস্টার্ব করতে পারি। কথাটা কিভাবে মিলি বলেছে, কেন বলেছে, তার মাহমুদের কানে ঢুকলো না। এখন তো ওর অন্যরকম চিন্তা মনে চলছে, আর তাই এত সব ভেবে মুডটা নষ্ট করে লাভ কি? 3টার উপরে হতে চলল, মাহমুদ রুমে আসেনি। আর মিলি গিয়ে দরজায় নক করবে ওই সাহস আর হয়নি। চাপা কান্না করে বালিশ ভিজিয়ে একাকার। কি করবে মিলি? না পারছে বলতে, না সইতে। মাহমুদ মাহমুদ করে ওর মিলির মনটা আজ বড় ক্লান্ত। মাহমুদ আর কত কষ্ট দিবে আমাকে? কেন নিজ হাতে আমার এই সংসারটা মাটিতে মিশিয়ে দিচ্ছ? একটিবার নিজের মেয়ের মুখটা সামনে ভাসলো না? ফজরের আজানের সময় দরজা খোলার আওয়াজ। মাহমুদ মাত্র রুমে এসেছে। মিলি জেগেই ছিল, দেখতে চেয়েছে মাহমুদ কখন ঘরে ফিরে। তবে মাহমুদ রুমে ঢুকতেই ঘুমের ভান ধরে শুয়ে রয়েছে। আস্তে করে মাহমুদ মিলির পাশে এসে চেক করে নিল মিলি জেগে আছে কিনা। না, ঘুমিয়ে গেছে। নিশ্চিন্তায় মাহমুদ তার বালিশে মাথা রেখে শান্তির ঘুম ঘুমাচ্ছে। সেদিনের পর থেকে মাঝে মধ্যে মাহমুদকে দূরে প্রজেক্ট দেখতে যেতে হয়। 2-3 রাত বাহিরে কাটাতে হয়, নয়তো তৃপ্তির সাথে ফাইল নিয়ে আলোচনা চলে রাতভর, তাও মিলিরই বাড়িতে। মাহি বড় হচ্ছে, সব বুঝতে শিখেছে। কোনোদিন মাহমুদের সত্যটা না জেনে যায়, মাহমুদের এই নোংরামি প্রকাশ পায়, এই ভয় মিলিকে গিলে খায়। 5 বছরের মাহি, সবই বোঝার কথা। কাল তো একটা প্রশ্ন করে বসেছে, আম্মু, আব্বু এই আন্টির রুমে কেন? উনি এলে আমাদের পাশে আব্বু ঘুমায় না কেন? মাহমুদ, যাই করো, মেয়ের চোখে ছোট হইও না প্লিজ। মাহমুদ মিলির কাছে মোটেও আসে না, না মিলি ওর কাছে যেতে চায়। বড্ড ঘেন্না করে মিলি মানুষরূপী এই লম্পটটাকে। তবে তা মাহমুদের জন্য ভালোই হয়, আর ভালো জিনিস নিয়ে এত ভাবতে হয় না। মনের আনন্দে সে ফুর্তিতে মগ্ন থাকে। তবে অফিসের সব খবর মিলির কানে আসছে, এত গুরুত্ব দিচ্ছে না মিলি। আরেকটা জিনিস মিলির সামনে এসেছে, আর তা হলো ওই তৃপ্তিকে আমাদের বিয়ের আগে থেকে চিনত মাহমুদ। কয়েকবার হোটেলে গিয়ে পা থেকে মাথা পর্যন্ত তৃপ্তির সব দেখা হয়েছিল মাহমুদের। তবে কেন মাহমুদ আমাকে তার জীবনে জড়ালো? কেন? আমি তো জোর করিনি। আর মাহিকে এসব থেকে দূরে রাখার একটাই উপায়, তার ফুফুর কাছে কানাডায় পাঠিয়ে দেওয়া। আর তা তার শাশুড়ির কাছে আগে বলা দরকার। হাতের ব্যাগটা রেখে মাহমুদ ক্লান্ত। মিলি পানির গ্লাসটা মাহমুদের দিকে দিয়ে আরেকটা চেয়ার নিয়ে পাশে বসেছে। মাহমুদ, তোমার বোন নীলা কানাডায় আছে কতদিন? যাওয়া হয় না? না, ওদের আসা হয়। আর সেখানে পড়াশোনার জন্য বেশ ভালো স্কুল, খেলাধুলা, আরও কিছুরই সুবিধা আছে জানলাম। ফরেন কান্ট্রি যখন, দেশ থেকে তো ভালো হবেই। তা হঠাৎ নীলার পিছু নিলে যে? না, আসলে মাহমুদ, আমি নীলার কাছে যদি মাহিকে রেখে আসি। কেন? দেশে কি হয়েছে? কিছু হয়নি আসলে। এদেশে আর ওই দেশে তো বহু তফাৎ। আর আজকাল পড়াশোনার জন্য তো বেশিরভাগ বাবা মা তাদের বাচ্চাদের বিদেশ পাঠায়। মাহমুদও বুঝতে পারছে কথাটা মন্দ বলেনি মিলি। যুগ পাল্টাচ্ছে, আর তালে তাল তো মিলাতেই হবে। সব তো বুঝলাম। তবে তোমার মেয়ে তোমায় ছাড়া থাকবে? আর তুমি থাকতে পারবে নাকি? ভেবে নাও, নয়তো দেখা যাবে 2 দিন পর ওকে আনার জন্য মরিয়া হয়ে উঠেছ। না মাহমুদ,
আমি পারবো, আর পারতে তো হবেই। আর মাহিকেও মানিয়ে নেব। মাহি কি ওর ফুফির কাছে রইল না এখানে, এ নিয়ে মাহমুদকে মাথা ঘামাতে দেখলো না মিলি। একবার বলাতেই রাজি, একবার বারণ করে বলল না, না মিলি, মেয়ে আমার কাছে থাকবে। তাহলে মেয়ে কি ওর জন্য মাথা ব্যথা? আর হয়তো আমিও। ভেবে দেখো বৌমা, তুমি বললে মাহমুদের সাথে কথা বলি আমি। মিলির শাশুড়ি ফরহেজগার একজন মানুষ, সবসময় আল্লাহর ধ্যানেই রয়। তবে তাই বলে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে চোখ তো সেদিকেও যায়। মিলি এ বাড়িতে আসার পর নীলার শূন্যতা পূরণ হয়েছিল। তবে মাহমুদ যা করছে এতে মনে হয় না সংসারটা টিকবে। ওর বাবার গড়া মান সম্মান সব কি ধুলোয় মিশিয়ে ক্ষান্ত হবে সে? মিলি তার শাশুড়ির পাশে বসে চুপ হয়ে রইল কিছুক্ষণ। ওর শাশুড়িকে সব না জানিয়ে পারা গেল না, তাই বাধ্য হয়ে তার শাশুড়িকে সব জানায়। উনি বড্ড ভেঙে পড়েছিল ছেলের কুকর্ম শুনে, আর হাতে কয়েকটা প্রমাণও ছিল। ওই মেয়েকে ঘরে উঠানোটা তো উনিও ভালো চোখে দেখেনি। দীর্ঘশ্বাস নিয়ে মিলি উঠে দাঁড়িয়েছে। মা, আমার সিদ্ধান্ত হয়তো ঠিক না, তবে মাহির জন্য এই ভালো। ও বড় হচ্ছে, কিছুদিন পর সব বুঝতে পারবে। মুখে না বলল ওর বাবার প্রতি কোনো ঘৃণা না জন্মে যায়। এর চেয়ে দূরে ভালোবাসা মেখে থাকুক। আমি চাই না আমার স্বামী কারো কাছে ছোট হোক। জানি না বৌমা কি হবে, তবে আমার এই সংসার যেন ঠিক থাকে, এই দোয়া করব। নীলা এসেছে মাহিকে নিতে। নীলারও একটি মেয়ে আছে 2 বছরের, ওকে আনেনি, কারণ ওর বাবার কাছেই নাকি থাকে সারাক্ষণ। মা এলো না গেল এতে মাথা ব্যথা নেই, ওর বাবাই ওর দুনিয়া। তাই তো 2 বছরের মেয়েকে রেখে নীলা আসতে পেরেছে নিশ্চিন্তায়। আর এদিকে মাহমুদ মেয়েকে একবার কাছেও ডাকে না। মাহি কেঁদে কেঁদে একাকার, ওর আম্মুকে ছাড়া যাবেই না, কিছুতেই না। মিলি মাহিকে কত রকম বাহানায় মন ভুলাতে ব্যস্ত। মিলির কাছে ঠাঁই না পেয়ে এবার বাবা নামক মানুষটার পাশে হাত ধরে দাঁড়িয়েছে। আব্বু, আমি যাব না, আম্মুকে বলো না আমায় ফুফির সাথে না পাঠাতে। মাহমুদের এক হাত মাহি ধরে রেখেছে, আর অন্য হাতটা এখনো ফোনে, হয়তো কোথাও বের হবে। তারা আছে মনে হয়। মাহির ডাকে তার দিকে একবার তাকিয়ে বলল, তোমার আম্মু তোমার ভালোর জন্যই বলছে মামুনি। মায়েরা কখনো সন্তানের খারাপ চায় না। মাহি ছোট হলো বাবার কথাটা বুঝতে পেরেছে। বাবাও দূরে পাঠাতে চায়। এখানে কেউ আমার আপন নয়, না দাদিমা, না আম্মু, আর না আব্বু। চলেই যাব, থাকবো না এখানে। একরাশি অভিমান নিয়ে মাহি তার ফুফির সাথে যেতে প্রস্তুত। নীলাকে সব জানিয়েছে মাহমুদের মা, মেয়ের কাছে লুকাতে পারল না। তবে মিলি চায়নি ওর স্বামীর ব্যাপারে অন্য কেউ জানুক। যেমনই আছে ওকে তো আর অন্য স্বামীর মতো জ্বালাচ্ছে না, রাত জাগিয়ে ভালোবাসায় মাখতে রাখছে না, কাজ করতে গেলে কাছে ডেকে আদর করতে চাইছে না। এত ভালো স্বামী কারো হয় নাকি? মাহমুদ কত বদলে গেছে, কতটা বদলাতে পারে তাই দেখার পালা। এয়ারপোর্টে মাহিকে বিদায় দিল মিলি আর ওর শাশুড়ি। মাহমুদের এত মিটিং থাকে মনে হয় না অন্য ব্যবসায়ীরা বছরে এত মিটিং অ্যাটেন্ড করে। তবে 4-5 মাস ধরে তৃপ্তি নামক মেয়েটাকে বাড়িতে আনছে না, হয়তো অন্য কোথাও রাত জাগার জায়গা করেছে। কত রাতই তো বাড়িতে ফিরে না। জিজ্ঞাসা করলে শত বাহানা থাকে, এখন তো জিজ্ঞাসাও করা হয় না। অর্ধেক রাস্তা আসার পর একটা ফোন আসে মিলির মোবাইলে। নাম্বারটা পরিচিত, তাই চট করে ফোনটা তোলা হয়। হ্যালো, হ্যালো ম্যাম, প্লিজ আমার কথার তো এবার গুরুত্ব দিন। সব শেষ হতে চলছে, প্লিজ স্যারকে আটকান। আমার সামনে এসব হচ্ছে, চুপ থাকতে পারছি না, কারণ আপনায় আমি আমার বোনের মতো দেখি। ও কর্ণ মাহমুদের অফিসের ম্যানেজার পদে আছে। মিলিকে বোনের মতো স্নেহ করে, বেশ বুদ্ধিমান ও সৎ ছেলে। অফিসের সব খবরাখবর মিলিকে জানাচ্ছে। মাহমুদ কিভাবে মেয়েদের পিছনে টাকা নষ্ট করছে, ব্যবসা লাটে উঠছে, মার্কেটে বহু দেনা হয়ে গেছে। মিলি এসবে কান দেয়নি, কারণ এগুলো মাহমুদের, ওর যা খুশি করুক না। তবে এখন যে খবরটা শোনালো কর্ণ, এতে মিলির বুক কেঁপে উঠেছে। কর্ণ বলতে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। না, মিলি আর ছাড় দেওয়া চলবে না, মাহমুদকে এবার থামাতে হবে। আর নয়, বহুত হয়েছে, আর নয়। চোখের পানিটা মুছে একবার কর্ণকে বলে উঠল, তৃপ্তি এখন কোথায়? জানি না ম্যাম, আর প্লিজ এটা তাড়াহুড়ার কাজ নয়, যা করবেন ভেবেচিন্তে করবেন। আর হ্যাঁ, অফিসে আসার ব্যাপারটা একটু ভেবে দেখবেন। আপনি এলে হয়তো ব্যবসাটা টিকতে পারে, আপনার জন্য না হোক, আপনার মেয়ের ভবিষ্যৎ বলে কথা। হ্যাঁ, মিলি মনস্থির করেছে,
কাল থেকে মাহমুদের অফিসে এসে যাবে। ওকে যেতেই হবে। ওর অধিকার আছে অফিসে, ওর স্বামীর অফিস, আর এই অধিকার এবার খাটাতে হবে। আর এর আগে তৃপ্তির সাথে দেখা করতে হবে। প্রথম তো ভেবেছিলাম এক নারী, এখন দেখছি না, বহু নারী নিয়ে এক ভয়ঙ্কর খেলায় মেতেছে মাহমুদ। আমি অন্য কারো জীবন নিয়ে ওকে খেলতে দেব না, কিছুতেই না। ওকে থামানোর জন্য যা যা দরকার সব করব সব। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মাহমুদ মিলিকে ডেকে চলছে, কোনো সারা শব্দ নেই। তাই তার মায়ের রুমের দিকে গিয়ে দেখতেছে সেখানে আছে কিনা। মা, হ্যাঁ রে, আয় আয়। মাহমুদের মায়ের মনে তো হাজার কষ্ট আর রাগ, তবুও মা ডাক শুনে কষ্ট রাগ সব মাটি হয়ে গেল। তুই হঠাৎ আমার ঘরে? মা, মিলিকে দেখছি না যে। ও, মিলি একটু বেরিয়েছে, তুই ঘুমিয়েছিলি তো, তাই হয়তো ডাকিনি। মাহমুদ মিলির এমনটা করা মেনে নিতে পারল না। আজ পর্যন্ত মিলি না বলে তো মেইন গেটও যায়নি, আর আজ হঠাৎ বাড়ি থেকে হাওয়া। কপাল কুঁচকে মায়ের রুম থেকে বিদায় নিয়ে রেডি হয়ে অফিসে ছুটছে। মাহমুদ তো অফিসে বেশ খুশ মেজাজে থাকে, তবে আজ চরম রাগে গজগজ করতেছে। এর কারণ মিলি। মিলি তাকে না বলে কোথায় গেল? তার উপরে আবার আজ রেডি হতে গিয়ে মহা ঝামেলায় পড়ছে। ওর পরনের কাপড় থেকে শুরু করে পায়ের মোজাটা পর্যন্ত মিলি চুস করে বিছানায় রাখে। গড়ি মানিব্যাগ থেকে শুরু করে সর্বত্র ওর সামনে। আসলে মিলির উপরে পুরোপুরিভাবে ডিপেন্ড ছিল। আর আজ প্রথম সে নিজে থেকে রেডি হয়েছে। খিটখিটে মেজাজ নিয়ে তার কেবিনে ঢুকে আরেকটা ধাক্কা খেলো মাহমুদ। মিলি? মিলি মাহমুদের কেবিনে বসে কর্ণের সাথে হেসে হেসে কথা বলায় মগ্ন। ক্ষিপ্ত কণ্ঠে আওয়াজ নয়, সুন্দর করে মিলিকে ডাক দেয় মাহমুদ। মিলি? মিলি মাহমুদকে দেখেও না দেখার ভান এমনভাবে করছে যেন মাহমুদ এলো বা গেল কোনো সমস্যা নেই। ওহ মাহমুদ, তুমি এসে এসো। কর্ণ যা জোকস বলে না, দম ফাটানো হাসিতে মরে যায়। ও মা! মাহমুদ কিছুটা অবাক। যে মেয়ে তাকে প্রাণে হারায়, আজ ওই মেয়ে ওকে দেখেও না দেখার ভান করছে, আবার কোনো পাত্তাও দিচ্ছে না। কর্ণ? ইয়েস স্যার, এটা অফিস, তা মনে হয় তুমি ভুলে গেছো, তাই কাজ ছেড়ে আড্ডায় মেতেছ। কর্ণ তার মাথাটা নত করে রেখেছে। সরি স্যার। আরে কর্ণ, তুমি সরি বললে কেন? মিলি আগ বাড়িয়ে মাহমুদের সামনে দাঁড়িয়ে। মাহমুদ, আসলে কর্ণকে আমিই বলেছি বসতে। আর তাছাড়া এখানে সবাই অফিসে তো কাজ করতে আসে না, আড্ডা মজা মস্তিই তো চলে। আর গুরু যেমন শিষ্য তো তেমনই হয়। কর্ণ তাদের মধ্যে নেই, পাশ কাটিয়ে চলে গেল। তবে অবাক তো মাহমুদ। এটা কে? মিলি? মিলি এমন কথা বলছে তা মাহমুদের মাথায় আসছে না। তুমি অফিসে এলে যে, কেন আসতে নেই? না তা নয়, তবে তোমার মধ্যে কেমন পরিবর্তনের ছোঁয়া লেগেছে মনে হয়। মাহমুদের বিস্ময়কর চেহারায় বেশ বোঝা যাচ্ছে ও খুব জ্বলছে ভিতরে ভিতরে। না, এমনি ভাবলাম আমার স্বামীর অফিস, আমায় মাঝে মধ্যে আসা দরকার তাই। আর এসেছিলাম তো তৃপ্তির জন্য। তৃপ্তির জন্য কেন? মাহমুদের চোখ ভয়ে চুপসে গেছে। মিলি তৃপ্তিকে নিয়ে মাথা ঘামাচ্ছে না তো? কোনো আভাস কি পেয়েছে? ও তো, হ্যাঁ জানি, এখানে নেই। তা ওকে সবসময় আমাদের যে কোনো অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ করি, আর ও ওর বিয়েতে ডাকলই না। বিয়ে? হ্যাঁ শুনেছি ও প্রেগনেন্ট। বিয়ে কখন হলো জানলামই না, তাই এসেছি ওকে দেখতে। তবে এখানে এসে শুনলাম ও নাকি চাকরি ছেড়ে দিয়েছে। ঘেমে ঘেমে প্রায় একাকার হয়ে গেছে মাহমুদ। কি বলবে এখন? মিলি কি সবটা জানতে পেরেছে নাকি না? এই টেনশনে মাহমুদের অবস্থা খারাপ। আর হবেই তো, কথায় বলে না, পাপ বাপকেও ছাড়ে না। পাপ কখনো মানুষকে শান্তি দেয় না। পাপ কর্মে কখনো জীবনে শান্তি বয়ে আনতে পারে না। এদিকে মিলির হেয়ালি হেয়ালি কথা মাহমুদের বুকে তীরের মতো বাঁধে। ওহ বাবা, ভাবা যায় মনে হয় মাহমুদের কন্যা রাশি। তা না হলে এর মধ্যেই নখ ছাড়া আরেকজন কেবিনে হাজির। মাহমুদের নতুন বিয়ে। মিলি তো এটাই দেখতে এসেছিল। নতুন বিয়ে নিয়ে এবার মেতেছে মাহমুদ। নক না করে ঢুকেছে। বাহ, বেশ কাছের মানুষ ছাড়া নক না করে রুমে আসতে পারে নাকি? মিলি একবার মাহমুদের মুখের দিকে তাকিয়ে দেখে নিল ওর মুখটা। মাথা নত করে এখনো দাঁড়িয়ে আছে, আর বেশ রেগে আছে। তা চোখ মুখ দেখে বেশ বোঝা যাচ্ছে। তবে রাগটা কার উপরে? আমার নাকি পিয়েটার উপর? আপনার নাম? মিলি তো প্রশ্নটা শুধু আগমনকারীকে জিজ্ঞাসা করেছে, তবে উত্তরটা মাহমুদই দিয়েছে। ও আমার নতুন পিয়ে পলক। মাহমুদ, প্রশ্নটা তোমার জন্য ছিল না। আচ্ছা, ভালোই হলো বলে দিলে। একজন পরিচয় দিলেই হয়। তোমরা আলাদা তো কেউ নও, এক জোড়াই তো। না, আজ মাহমুদের মাথা কাজ করছে না। মিলিটা কি করছে বুঝতেই পারছে না।
না মিলি, ওই মাহমুদ, এত ফর্মালিটির কি আছে শুনি? এই ওই করে যাচ্ছ কেন? নাকি আমি অফিসে আসায় তোমাদের অসুবিধা হচ্ছে? না না মিলি, কী সব বলে যাচ্ছ? তোমার অফিস যখন ইচ্ছা আসবে যাবে। শব্দটা করে এবার পলকের দিকে তাকিয়েছে মিলি। তা মিস পালক না পলক যাই হন, আপনার পলকে কি ওই জিনিসটা পড়ছে? চোখের ইশারায় দরজাটা দেখিয়ে প্রশ্নটা ছুঁড়েছে মিলি। ম্যাম, ওটা তো দরজা। আরে বাহ, আমার তো জানাই ছিল না ওটা দরজা। তা দরজা কেন দেওয়া হয় জানেন? আমার তো মনে হয় এইটুকু কমন সেন্স আছে, আর না থাকলে মাহমুদ তো আপনাকে কাজে রাখতো না। মাহমুদ পলক দুজনেই বুঝতে পারছে মিলি বেশ ক্ষিপ্ত, কারণ নক না করে রুমে ঢোকা ওর একদম পছন্দ নয়। আর শব্দ না করে মিলি অফিসের সে নোংরা কেবিনটা ত্যাগ করেছে। বেশ বমি বমি লাগছিল সেখানে, খুলে শ্বাস নিতে পারছিল না, দম বন্ধ হয়ে আসছিল। সয়ে যাওয়ার ক্ষমতা ওর আর নেই, তাই এমনটা হয়েছিল। সন্ধ্যা সন্ধ্যা অফিস থেকে মাহমুদ বাসায় এসেছে। ভাবা যায় সন্ধ্যায় চলে এলো। আজ রাতভর জেগে ওর অপেক্ষা করতে হলো না। তুমি আজ এত জলদি? মাহমুদ মিলির পাশে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে এক পলকে তাকিয়ে রইল। কি হলো মিলি? ভাবলাম তুমি খুশি হবে, তা না করে উকিলি প্রশ্ন করে যাচ্ছ একের পর এক। সকাল থেকে কেন এমন করছো মিলি? মাহমুদের গলা থেকে টাইটা খুলতে খুলতে মিলি স্বাভাবিক গলায় জবাব দিল, না মাহমুদ, খুশি হওয়ার জন্য কারণটা তো শেষ, তাই হয়েও হতে পারছি না মনে হয়। দু কদম পা পিছিয়ে এসেছে মাহমুদ। রাগটা আবার চোখে দেখতে পাচ্ছে মিলি। মিলি মাথাটা নিচু করে দাঁড়িয়ে বুঝতে চাইছে মাহমুদের মনের অবস্থা। তবে একটা জিনিস বেশ দেখতে পাচ্ছে, মাহমুদ মিলির সাথে রাগটা করেও করতে পারছে না। সকাল থেকে দেখছি তোমার মধ্যে অনেকটা পরিবর্তন মিলি। কি না কি বলছো? তার উপরে আজ সকাল থেকে তো আমায় পুরো নাম ধরে ডাকছো। সে আগের মতো করে মন বলে ডাকছো না কেন মিলি? ও, আপনাদের তো একটা কথা বলাই হয়নি। মাহমুদকে মিলি ভালোবেসে মন বলে ডাকতো, কিন্তু আজ একবারও তা ডাকেনি, তাই মাহমুদ একটু চিন্তিত। তুমি কি পাল্টে গেলে? পাল্টানোর কথা শুনে মিলির বেশ হাসিই পেল। বদলে যাওয়া রং তো উল্টে আমায় প্রশ্ন করে যাচ্ছে। হাসিটা না হেসে এবার শক্ত মনে মাহমুদের দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল মিলি। হ্যাঁ, পাল্টে গেছে। রাতের পর রাত যখন তোমার পিয়ের সাথে রুমে নষ্টামি করে বেড়াও, তখন চুপ থেকে নিজেকে পাল্টেছি। রাগের পরিবর্তে মায়ের কাছে টেনেছে। রাতের পর রাত যখন বাড়ি ফেরোনি, তখন আর সব বউদের মতো প্রশ্নের পাহাড় নিয়ে সামনে আসেনি, তাই বলছো পাল্টে গেছি? তোমার ফোনে নানান রোমান্টিক মেসেজ দেখো নিজেকে সামলে নিয়েছে। তৃপ্তির সাথে তোমার আগে থেকে সম্পর্ক ছিল, আর ও প্রেগনেন্ট হয়, তোমার মন উঠে গেছে, তাই ছুঁড়ে ফেলে দিয়েছ। জেনেও আমি চুপ, তাই বলছো পাল্টে গেছে? না ভালো বাবা তুমি, না স্বামী। একটা মেয়ের সাথে যা অন্যায় করলে তা জেনেও চুপ, তাই বলছো পাল্টে গেছে? কেন মাহমুদ, কেন? কোনো কি দোষ ছিল আমার? কোনো অন্যায় থাকলে বলতে, এভাবে শাস্তি দিলে কেন? কেন? তোমার সব অপকর্মের কথা জেনেও আমি চুপ, তাই বলছো পাল্টে গেছি? মাহমুদ হা হয়ে এখনো মিলির পানে তাকিয়ে রয়েছে। কি হলো মিলি, কিছু বলছো না যে? মিলি সাহস হচ্ছে এই মাত্র কল্পনায় ভাবা কথাগুলো মাহমুদের মুখোমুখি হয়ে বলতে। যদি ভয়টাই না থাকে তাহলে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাবে। আমার মেয়েটা পিতাহীন হবে। এই দুনিয়ায় পিতা ব্যতীত একটা সন্তানের কতটা কষ্ট তা মিলি জানে, আর এই মেয়েটার জন্যই মিলি চুপ করে সব সহ্য করে। এতক্ষণ মিলি কল্পনার রাজ্যে ছিল, আর মনে মনে ভাবতেছিল কি বলবে। মিলি, কি কোন দেশে মন তোমার? কোনো দেশে না মন, যেখানে আছি সেখানের খোঁজই মেলে না, আবার অন্য দেশের স্বপ্নে ভাবা যায়। মিলি, কেমন কথা বলছো? সব আমার মাথার উপরে যাচ্ছে। কি হয়েছে তোমার? তোমার মধ্যে এত পরিবর্তন কি করে এলো? তুমি কি আমার মিলি? সরাসরি না বলেও ইশারায় বা কথার ইঙ্গিতে মিলি মাহমুদকে আভাস দিচ্ছে একটা বেশ বড় ধরনের ঝড়ের আভাস। তা মাহমুদ বুঝলো কিনা তা জানা নেই। মানুষ পরিবর্তনশীল, তাই হয়তো আমিও সবার মতো পাল্টে গেছি। তবে আমি তোমার আগের মিলি কিনা তা জানার আগে তুমি আমার সেই মাহমুদ কিনা তা একটিবার ভেবে দেখে নাও। যাকে আমি ভালোবেসে মন বলে ডাকতাম, আমার মনটাই যাকে সঁপে দিয়েছিলাম, যাকে ভালোবেসে পরিবার পরিজন সব ত্যাগ করে তার কাছে আসলাম,
বলো মন, বলো তুমি কি আমার সেই মন? বলো মাহমুদ, বলো তুমি কি আমার সেই মন? কি বলেছে মিলি? এই নিয়ে মাহমুদের রাতের ঘুম হারাম। দুইয়ে দুইয়ে 4 নয়, বরং 22 হয়। এই হিসাব মিলাতে মিলাতে মাহমুদ এবার কিছুটা আন্দাজ করছে। আজানের পর মিলি বালিশে চোখ বুলাতে মাহমুদ গায়েব। কোথায় এত সকাল সকাল? এত জোরে কে বেল বাজাচ্ছে? ঘুমের ছাপ মুখে নিয়ে এক বৃদ্ধা মহিলা দরজাটা খুলে দিয়েছে। আপনি? মাহমুদ কোনো দিক তাকানোর দরকার মনে না করে সোজা তৃপ্তির রুমে পা চালিয়ে গেল। এই নষ্টা মেয়ে, ওঠ বলেই গায়ের থেকে চাদরটা সরিয়ে দিয়েছে। হুড়মুড়িয়ে তৃপ্তি উঠে ভয়ে কুকরানো। স্যার আপনি? এই হারামজাদি, তুই আমার বউকে কি বলেছিস? তুই কতটা খারাপ! ছিছি, তোর সাথে তো আমি জোর করিনি, নিজ ইচ্ছায় টাকার লোভে আমার বিছানায় এসেছিস। না জানি আরও কত মানুষের বিছানায় গেছিস। টাকার জন্য তো তুই মরিয়া। এত টাকা দেবার পরও তুই আমাকে ব্ল্যাকমেল করতে চাইছিস? স্যার যা তা বলবেন না। আমি আপনার ব্ল্যাকমেল করব কেন? কেন আবার আমার টাকার জন্যে? স্যার হয়তো আমিও খারাপ, তবে আপনার ছিল লালসা আর আমার অভাব, দুইয়েই আমাদের মাঝে সব হয়েছে। আপনি আমার শরীর চেয়েছেন আর আমি আপনার টাকা। আপনার বিছানায় যাওয়ার বিনিময়ে যা পেয়েছি, এতে আমার মায়ের অপারেশন করিয়েছে। দরকার পড়েছিল আমার আপনার বিছানায় যেতে টাকার জন্যে। আয়েসে থাকার জন্যে কোনো মেয়ে শরীর বিলাই কিনা জানি না, তবে আমি বিলাইনি। আপনার থেকে আমার আর কিছু চাওয়ার নেই স্যার। আপনার কথা মতো তো আমি আপনার বাচ্চাটাই নষ্ট করে দিয়েছে। তাহলে আমি এমন করব কেন? এই নষ্টা গলির মেয়ে, আমার বাচ্চা কিসের রে? আমার বাচ্চা কিসের? কার না কার পাপ তোর গর্ভে ছিল কে জানে। এই মাহমুদের সন্তানের মা শুধু একজনই হতে পারে, আর সে আমার স্ত্রী মিলি। তোদের মতো টাকায় বিলীন দেয়া মেয়েরা নয়। স্যার এত বইয়ের প্রতি টান থাকলে তাহলে অন্য মেয়েকে নিয়ে ফুর্তি করেন কেন? আপনাদের মতো মানুষ কারো স্বামী হবার যোগ্য নয়। আমি রাস্তার নষ্টা মেয়ে হলে আপনি ওই নষ্টা গলির খদ্দের। মাহমুদ এবার ভালো করে তৃপ্তিকে শাসিয়েছে। তবে একটা কথা তো ক্লিয়ার, তৃপ্তি মিলির সাথে দেখাই করেনি। তবে মিলির কথায় লাগছে মিলি কিছুটা জানতে পেরেছে। একবার গাদ্দারটাকে পাই, তারপর সব কিছু করার আগে এবার মিলিকে একটু বাজিয়ে দেখতে হবে। মিলির থেকে কথা বের করা বা হাতের খেলা। গাড়ির স্পিড বাড়িয়ে মাহমুদ বাড়ির পানে ছুটছে। হালকা মদ গিলে গাড়ি ড্রাইভ করছে। সামনে আসা গাড়ি একের পর এক তাকে সতর্ক করে যাচ্ছে। তবে এতটা মদ খায়নি যে গাড়িটা সামলাতে পারবে না। গাড়ির ব্রেকে পা দিতে বুঝতে পারলো ব্রেক ধরছে না। কয়েকবার চেষ্টা করে বৃথা। কি আসার সময় তো ঠিক ছিল, এখন কি হলো? ব্রেক ফেল, গাড়ি এবার সোজা গাছে ধাক্কা খেয়েছে। মাহমুদ কিছু বোঝার আগে ওর চোখ বন্ধ হয়ে এসেছে। মুখ থেকে মা বলে অচেতন হয়েছে মাহমুদ নামক পাষণ্ডটা। হাসপাতালের বেডে অচেতন এখনো মাহমুদ, জ্ঞান ফেরেনি এখনো। মিলি মাহমুদের মাথার পাশে বসে মাথায় হাত বুলাচ্ছে। সচরাচর এই মুহূর্তে মিলির কেঁদে কেঁদে ভাসানোর কথা, তবে না, মিলি মোটেও কান্না করছে না। আসলে মানুষের প্রতি টান কমে গেলে যা হয় আর কি। আর মিলি তো এক পাথরে পরিণত হয়েছে। ডাক্তারের বলা কথাও মিলির চোখ ভেজাতে পারেনি। তবে কেন মিলি নিজেই জানে না। কেন সে পারছে না হাউমাউ করে কাঁদতে। ডাক্তার এসে এইমাত্র মাহমুদের কন্ডিশন জানালো। অ্যাক্সিডেন্টের সময় মাহমুদ বেশ ভয় পায়, আর সেই ভয়ে হার্ট অ্যাটাক করে। গাড়িটা গাছে ধাক্কা লেগে তেমন ক্ষতি না হলেও হার্ট অ্যাটাকে তা করেছে। বাঁ সাইডটা অচল হয়েছে, হাত এবং পা দুই অক্ষম। মাহমুদ এখন এই সত্যিটা জানে না। ওকে কি করে জানানো যায় সেই চিন্তা করছে মাহমুদের মা। বড্ড কঠিন হলো সত্যটা মানতে হয়। বিধাতা যা ভাগ্যে লিখে তাই হবে, এর চেয়ে বেশি কম হবার সুযোগ নেই। সপ্তাহখানেক হলো মাহমুদকে বাড়িতে এনেছে। মিলি মাহমুদের সমস্ত খেয়াল রাখছে। এক হাতে মাহমুদ, অন্য হাতে ব্যবসা, দুই সামলাতে হিমশিম খেয়ে যায় মিলি। তবে উপায় নেই। স্বামীর দেখাশোনার আর নিজেদের ব্যবসা না রাখতে পারলে কি করে চলবে? এখন তো আরও বহু টাকা চাই, অনেক টাকা, মাহমুদের চিকিৎসার জন্যে। দিনে দিনে শেষ হয়ে গেল 1টি বছর। মাহিকে একবারের জন্য মিলি দেশে আসতে দেয়নি। তার বাবার বিষয়টা একরকম চেপেই গেছে। মাহির মন খারাপ হলে সে চলে আসবে, তখন আর যেতে চাইবে না। তখন আরও বিপদ। এক হাতে কতটা সামলাবে?
মাহমুদের সেবায় তো কমতি রাখছে না মিলি। একজন স্ত্রী হিসাবে সে নিজ দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করছে। তবে মাহমুদ এতে সন্তুষ্ট নয়। মিলি মাহমুদের সাথে তেমন কথা বলে না। বলার মতো কিছুই কি নেই ওর কাছে, নাকি আমি আজ বিছানায় বলে আমায় আর ভালো লাগে না? মাহমুদ বেশ মন ভরা ভিতর থেকে বড্ড ভেঙে পড়েছে। একা ঘরে সারাদিন বন্দি জীবন তার, এর চাইতে মরণও ভালো ছিল। মাহমুদের সব পরাণ পাখিরা ওর পিছু ছেড়েছে। টাকা খাওয়া বসন্তের কোকিলরা তার খোঁজও নেয়নি। পাশে রয়েছে শুধু তার মা আর স্ত্রী। আসল জীবন এদের মাঝেই ছিল। এতদিন তো ছলনার জীবনে বাস করেছিলাম। আগে হিমশিম খেলো, এখন মিলে অফিসের কাজ বুঝে নিয়েছে। মাহমুদের পিছনে বহু টাকা ব্যয় হচ্ছে, আর অন্যদিকে মাহমুদ যে সব দেনা করেছে তা ধীরে ধীরে পরিশোধ করছে। বিকেলে ক্লান্ত মিলি বাড়ি এসেছে। এসে মাহমুদের রুমে ওর পাশে বসেছে। কিছু চাই তোমার? মাহমুদ মুখটা অন্যদিক ঘুরিয়ে নিল। এসেছে ঢং করতে। এত কি কাজ সারাদিনে? রাতে বাইরে থাকা? আমার জন্য সময় হয় না নাকি? শত অভিযোগে মাহমুদের মন ভরা। সব অভিযোগের বদলে একটা বাঁকা হাসি মিলির। কেন মাহমুদ, তোমার তো বোঝার কথা অফিসে কত কাজ থাকে, তাকে তুমি জানো না? কাজ সেরেই তো বাড়ি ছুটে আসি। তুমি যখন রাতের পর রাত বাহিরে কাটাতে, তখন এমন প্রশ্ন করিনি, যা একটু বাড়ি না থাকলে তুমি করছো। মিলি, তোমার আর আমার মাঝে বহু তফাৎ। ঠিক বলেছ মাহমুদ, তোমার আর আমার মাঝে বহু তফাৎ। মাহমুদ অতিষ্ঠ তার এমন জীবনে, আর সইতে পারছে না। মিলি বাহিরে আবার অন্য পুরুষের সাথে? না না, মিলি এমনটা করবে না, কিছুতেই না। এমন প্রশ্ন মাহমুদের মনে রোজ ভর করে। আজ তো মুখ ফুটে বলেই দিয়েছে মাহমুদ, আমি তো অক্ষম, তাই তো মন বসে না ঘরে, তাই না মিলি? মিলি মাহমুদের প্রশ্নের স্বাভাবিক উত্তরই দিল, কারণ এর সাথে রাগটা করতে পারে না। আমার যদি সেই রকম কিছুই হতো, তাহলে যখন মাসের পর মাস আমার কাছে আসতে মন চাইতে না, চাতক পাখির মতো আমি তোমার অপেক্ষায় থাকতাম, আর তুমি অন্য মেয়ে নিয়ে ফুর্তি করতে, আমার দিকে ফিরেও তাকাতে না। আমি চাইলে তখনই করতে পারতাম, কারণ তোমার চাইতে আমার চেহারা খারাপ না মাহমুদ। তোমার এই অবহেলায় একটা জিনিস শিখেছি, আর তা হলো একাকিত্বতা। তখন নিজেকে সামলাতে পেরেছি, মানে এখনও পারি, আর ভবিষ্যতেও পারবো। মাহমুদের মুখ বন্ধ। সে অন্যদিকে মাথাটা ঘুরিয়ে চোখ বন্ধ করে নিয়েছে। বড্ড রাগ হয়েছে, তাই আর না রাগানোই ভালো। সন্ধ্যায় আরেকটা ফোনে মিলির জীবন আরও পাল্টে দিল। ফোনটা পেয়ে ডান বাম না দেখে গাড়ি না নিয়ে অটোতে করে ছুটছে। এই মুহূর্তে গাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে না। এদিকে মাহমুদের মা মাহির সাথে কথা বলে ফোনটা মাহমুদের দিকে হাত বাড়িয়ে রেখেছে। মাহমুদ মাহির সাথে কথা বলার জন্য। মাহমুদ বলল, আমার মামনিটা কেমন আছে? হ্যাঁ ভালো। আব্বু আম্মু কই? আর একটা কথাও বলল না মাহি ফোন ধরেই তার মাকে চাই। এতটাই অধম পিতা আমি, মেয়েটাও 1 মিনিট কথা বলতে চায় না। এটা আমার পাপ, তাছাড়া আর নয়তো কি। আগে মেয়ে পিছন পিছন ঘুরঘুর করত একটু সময় পাবার জন্যে। আজ আমি বিছানায় পড়ে শুধু সময় আর সময়। তবে এখন এই সময়টা কারো চাই না। দোষ তো তাদের নয়, দোষ আমার। আমিই ওদের একা থাকতে বাধ্য করেছিলাম, আর আজ ওরা একা থাকা শিখে গেছে। মিলি কেমন হয়ে গেছে। আমি বড় অন্যায় করেছি স্ত্রী সন্তানের প্রতি। আজ বুঝতে পারছি, সবাই ছেড়ে গেল, মিলি গেল না। এটাই সত্যিকারের ভালোবাসা। আর সেই ভালোবাসা রেখে আমি মিথ্যে মরিচিকার পিছু ছুটেছি। সত্যিকারের ভালোবাসা বুঝতে বড় দেরি হয়ে গেছে। আজ মিলি আসলে মিলিকে নিজের পাপের কথা বলে মিলির প্রতি যে অন্যায় করেছি তা বলে নিজেকে হালকা করব। এতে হয়তো আমাকে মাফ করবে না, কিন্তু আমার প্রতি ওর মনে জমানো ঘৃণাটা কিছুটা হলেও কমবে। একবার সুস্থ হয়ে নি, তারপর তাদের দেখাবো ভালো স্বামী আর ভালো বাবা কাকে বলে। মিলি আমার কাছে আরেকটা সন্তান চেয়েছিল, তাই আগে তাকে একটা সন্তান দেব। ব্যাস, আমরা দুই, আমাদের দুই। এই বিষাদময় জীবন আর ভালো লাগে না। মিলি কেন এত দূরে থাকে জানি না, তবে আর দেব না দূরে থাকতে। বাড়ি এলো ওর পা দুটো ধরে মাফ চেয়ে সব বলবো, আর প্রতিজ্ঞা করব জীবনে ওকে ছাড়া অন্য নারীর দিকে ফিরেও তাকাবো না। রাত 12টা, ঘড়ির কাঁটায় টিকটিক করে উঠল। মাহমুদের ঝিমিয়ে আসা চোখের ঘুমটা কেটে গেল ঘড়ির কাঁটার শব্দে। মিলি এখনো আসেনি। মাহমুদের মা মাহমুদের পাশেই শুয়েছে।
ছেলেকে একা রেখে আরামের ঘুম কোনো মায়ের হয়? কলিং বেলটা বাজছে শুনে কাজের লোক দরজাটা খুলে দিল। শব্দ শুনে মাহমুদ আর তার মা দুজনেই ঘুম ছেড়ে উঠেছে। মাহমুদ শুয়ে শুয়ে দরজার দিকে তাকিয়ে আছে। মিলি এখনও রুমে আসছে না কেন? কিন্তু কিছুক্ষণ পর মিলির আগমনে মাহমুদের হাসিমাখা মুখটা এবার কালো মেঘে ঢেকে গেছে। কারণ মিলি একা আসেনি, ওর কোলে 3-4 মাসের একটি বাচ্চা। এটা কার বাচ্চা মিলি? ওটাকে এখানে আনলে কেন? প্রশ্নটা মাহমুদের মা করল না, সে সোজা তার রুমে চলে গেছে। যাবার আগে ইশারায় মাহমুদকে দেখিয়ে দিয়ে বলল, সামলাও মাহমুদকে। এই বাচ্চা কার? কোথা থেকে তুলে এনেছো মিলি? মিলি চুপ। বাচ্চাটাকে মাহমুদের এক পাশে শুইয়ে দিয়ে সেও পাশে বসেছে। মিলি, আমি কিছু জানতে চাইছিলাম। ও আমাদের ছেলে মাহমুদ। মাহমুদের রাগ আজ ঠেকাতে পারবে না মিলি। বাজে বকো না মিলি, আমাদের ছেলে এলো কোথা থেকে? যেখানে তুমি ফেলে এসেছো মাহমুদ। মাহমুদ এবার আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো, ফেলে এসেছি মানে? ও হলো তৃপ্তি আর তোমার ছেলে। মাহমুদের এবার মাথা ঘুরিয়ে পড়ে যাবার মতো। তবে পড়বে কেমন করে? সেটা আগে থেকে বিছানায় পড়া। তাহলে তৃপ্তি বাচ্চাটা নষ্ট করেনি আর মিলিকে সব বলেও দিয়েছে? কি ভাবছো মাহমুদ? বাচ্চাটা কি করে বেঁচে আছে? না মানে, না এটা আমার বাচ্চা নয় মিলি। ঘেমে একাকার মাহমুদ। এখনও ফেসে গেল না তো? আর কত মিথ্যা বলবে মাহমুদ? আর কত? নিজের জন্মকে মিথ্যা বলতে লজ্জা করে না তোমার? দেখো মিলি, যা তা বলো না। কার না কার পাপ আমার ঘাড়ে চাপাতে চায় ওই মেয়ে। এটা বেজন্মা মিলি, একে রাস্তায় ফেলে এসো। না। মিলি এবার নরম থেকে গরম হয়ে, কাকে বেজন্মা বলছো? ও বেজন্মা নয়। যারা সাময়িক আনন্দের জন্য ওদের মতো শিশুকে জন্ম দেয় তারা আসল বেজন্মা, যেমন তুমি। ওহ বুঝেছি, আজ আমি অচল বলে যা খুশি তাই করবে বলবে, এই তো? শাক দিয়ে মাছ ঢেকো না মাহমুদ। তৃপ্তির সাথে তোমার অবৈধ সম্পর্ক আমাকে বিয়ে করার আগে থেকে। তৃপ্তির থেকে মন উঠে গেছে তাই আবার অফিসে আরেকজন ঠাঁই পেয়েছে। এভাবে আর কত মেয়ের জীবন নষ্ট করবে? মিলিয়ে সব মিথ্যা। আর বলে লাভ হবে না মাহমুদ। সত্য মিথ্যা বোঝার মতো জ্ঞান আমার আছে। তোমার অফিসের প্রতিটা খবর আমি রাখতাম, আর এখনও রাখি। আর তৃপ্তিকে আমি বারণ করেছিলাম বাচ্চাটা যেন নষ্ট না করে। কারণ তোমার মতো পাপিষ্ঠ পাথর আমি নই। আমার মনে মনুষ্যত্ব বোধটুকু আছে। আচ্ছা মানলাম আমি অন্যায় করেছিলাম, তখন কেন কিছু বলনি? আর আজ আমি বিছানায় বলে তুমি যা তা বলছো? হালকা একটা হাসি মিলির মুখে। মাহমুদ, তখন বলেনি ভেবেছিলাম তুমি ভালো হয়ে যাবে, একটা নেশায় আটকেছ। তবে দেখলাম তুমি অসুস্থ মানসিকতা নিয়ে বাস করো। আর এই শিশুকে মারতেও তোমার হাত কাঁপেনি। তখন দেখলাম তুমি জালেম, একটা হিংস্র প্রাণীও তোমার চেয়ে ভালো। আর রইল চুপ থাকাটা, ওটা শুধু আমার মাহির জন্যে। মেয়েটাকে পিতাহীন করতে চাইনি বলেই চুপ ছিলাম। তবে মেয়ে বড় হয়েছে, তোমার অবহেলা বুঝতে শিখেছে। আস্তে আস্তে তোমার সব অপকর্ম তার চোখে পড়ত, আর তখন তোমাকে ঘৃণা করত। তাই ওকেও দড়ি পাঠিয়ে দিয়েছে। এবার মাহমুদ কিছুটা নত হয়েছে, কারণ তার সব অপকর্ম আজ সবার চোখের সামনে ধরা পড়েছে। মাহমুদ মাথাটা নত করে চোখের নোনা জলে ভাসাচ্ছে। মিলি ওইদিকে নজর না দিয়ে মাহমুদকে তার সিদ্ধান্ত জানালো, আমরা তোমার টাকা পয়সা চাইনি, শুধু তোমার পরিচয় নিয়ে থাকতে চেয়েছিলাম। তবে এই নোংরা মন মানসিকতা, মানুষের নাম পরিচয় আমাদের চাই না। থাকো তুমি তোমার টাকা পয়সা নিয়ে, যত খুশি বিছানায় মেয়ে আনো। এখন গেস্ট রুমে না, বেডরুমে আনতে পারো। টাকার তো অভাব নেই, টাকা ছিটালেই দেখবে কত মেয়ে। আর এই বাচ্চাটার মা আমি হব, তুমি বাবা হও বা না হও। আর শুনে নাও, তৃপ্তিকেও ভালো জায়গায় বিয়ে দিব। মেয়ে হয়ে আরেকটা মেয়ের আর ক্ষতি হতে দিব না আমি, কিছুতেই না। মিলি আমার কথাটা তো শোনো। কি বলবে? কি শুনবো? তৃপ্তি তোর মাকে বাঁচাতে এমন করেছে, তুমি করলে কেন? এই উত্তর যদি দিতে পারো তাহলে আমি শুনবো। তৃপ্তির মধ্যে এমন কি আছে যা আমার মাঝে তুমি পাওনি? চেহারা, সন্তুষ্টি নাকি শরীর? চোখের পানিটা মুখে শক্ত হয়ে নিল মিলি। মাহমুদ এখন চুপ, আর শুনতে পারছে না মিলির অভিযোগ। খুব অনুতাপ হচ্ছে, নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারতেছে না। চলে যাচ্ছি আমি, রইল তোমার সব, এটাই তোমার পাওনা। না মিলি, না না প্লিজ, যাই করো আমাকে ছেড়ে যেও না। আমি বড় খারাপ, তবে সেই খারাপের ছোঁয়া তোমাদের লাগতে দেইনি।
যা শাস্তি দাও মাথা পেতে নিতে রাজি, শুধু ছেড়ে যেও না। মিলিও সিদ্ধান্ত অটল। আলমারি খুলে অল্প কিছু কাপড় নিয়ে নিল সাথে। বাচ্চাটাকে কোলে নিয়ে সোজা রুম থেকে বাইর হয়ে গেল। মিলি মিলি করে চিৎকার করেও মাহমুদ মিলিকে আটকাতে পারল না। শরীরের জোর খাটাতে গিয়ে আরও বিছানা থেকে হুমড়ি খেয়ে পড়ে মাথা ফাটিয়েছে মাহমুদ। মুখে শুধু একটি কথা, মিলি যেও না, তুমি প্লিজ যেও না। মিলি সোজা গেট পর্যন্ত চলে গেছে, কোনো দিকে তাকায়নি। গেটের সামনে আসার পরে যাকে সামনে দেখলো তার অবাধ্য হয়ে গেটের বাইরে যাওয়ার সাধ্য মিলির নাই। গেটের সামনে আসতেই মাহমুদের মায়ের বারণ, যাস নে মা, আমাকে একা করে যাস নে, আমি বড় একা। মিলি সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ মানুষটির দিকে তাকিয়ে তার চোখে পানি দেখে ওর মায়ের কথা স্মরণ করিয়ে দিল। না জানিয়ে মাহমুদকে বিয়ে করার পর তার মা এভাবেই গেটের সামনে দাঁড়িয়ে কান্না করে বারবার বলেছিল, যাস নে মা, যাস নে, তোর বাবার রাগ আমায় দেখাস নে। আজও ঠিক তাই করছে মিলি। মাহমুদের বিচার করতে গিয়ে এই মহিলাটার প্রতি অবিচার করেছে। তখন মায়ের ডাকে সাড়া দিইনি, আর আজ শাশুড়ির। আমায় বাধা দিবেন না মা, আমি আর পারবো না। মারে, দোষ আমার ছেলেটা করেছে, তাই বলে তার শাস্তি আমায় দিস না। আমার কেউ নেই রে মা, কেউ নেই। তুই চলে গেলে আমায়ও সাথে নিয়ে যা, থাকবো না এই পাষাণের ঘরে। কী সব বলছেন? আপনি বাড়ি ছাড়া হবেন কেন? এটা আপনার বাড়ি। হ্যাঁ, আমার বাড়ি। তবুও ও তো গর্ভে ধারণ করা ছেলেকে বাড়ি থেকে বের করে দিতে পারছি না। হতচ্ছাড়াটা সব শেষ না করে মরবেও না। মা, মা হয়ে ছেলের মৃত্যু কামনা করছেন? আর যাই হোক, মরণ কামনা করে আমায় বিধবা করবেন না। যেখানেই থাকি সধবা হয়ে থাকতে দিন। মনে একটা শান্তি থাকবে, আমার স্বামী আমার মাহমুদ বেঁচে আছে। দূরে থেকেও তার মঙ্গল কামনা করব। এমন ছেলের মরণই ভালো। অ্যাক্সিডেন্টে তো চেয়েছিলাম মরে যাক। ওর পাপ সবাইকে গিলে খাবার আগে, কিন্তু তার হলো কই? ঠকই বেঁচে আছে। কী সব বলছেন মা? ঠিকই বলছি। এমন ছেলের মা হয়ে থাকার চেয়ে মাহীন থাকাই ভালো। তুই আমার ছেলের বউ না, তুই আমার মেয়ে, মাহি আমার নাতনি। আর তোদের বাচ্চা তোর মরাই ভালো ছিল। মিলির চোখের পানি আর মাহমুদের মায়ের চোখের পানি সমানে পড়ছে। না মা, এমনটা বলবেন না প্লিজ। বিছানায় যে অবস্থায় পড়ে আছে মৃত্যু হার মানবে, শ্বাসটুকু থাকতে দিন। এই তোর আকতি মিনতি শুনে শুনে মাহমুদকে এতটা বাড়তে দিয়েছে। আরও এতটাই বেড়েছে যে নিজের জন্মকে মিথ্যা বলে। একটা অনাগত শিশুকে মারতেও তার হাত কাঁপেনি। সে একটা খুনি। একটা নয়, 4-4টা জীবনকে সে খুন করেছে। জানে মারলেই খুন হয় না। আমরা যেভাবে বেঁচে আছি তা মৃত্যুর চেয়েও কষ্টে আছি। তুই না থাকলে কবে ওকে মেরে নিজেও মরতাম। ও স্ত্রীর মর্যাদাকে খুন করেছে, পিতা হয়ে মেয়ের ভালোবাসাকে খুন করেছে, ছেলে হয়ে মায়ের মমতাকে খুন করেছে। অনাগত এক বাচ্চাকেও মারতে পিছুপা হয়নি। ও একটা রাক্ষস, ও একটা নরপশু। ওর মতো ছেলেকে কি করে বাঁচার দোয়া করি বল মা, বল। মিলি এখনও মাথা নত করে কাঁদছে, পারছে না শুনতে। মিলির শাশুড়ি আবার বলতে শুরু করলো, গাড়ি ব্রেক ফেল করিয়েছিলাম, ভেবেছিলাম আপরটা বিদায় হবে, তবে না, বেঁচে গেছে। বেঁচে গিয়ে সবাইকে তিলে তিলে মারছ। মিলি আর মাহমুদের মা দুজনে কান্নায় কাতর। মানুষের মনে অনেক আঘাত লাগলে এমনটা হয়। তারাও অধিক আঘাতে পাথর হয়ে গেছে। মিলি সবটা জানতে পেরেছিল, তবে অনেক দিন পরে। মাহমুদের মাই মাহমুদের গাড়ির ব্রেক ফেল করিয়েছে। টাকার বিনিময়ে অন্য লোক ভাড়া করেছিল, সেই কাজটা করে দিয়েছে। হাসপাতালে থাকা অবস্থায় ম্যানেজার থেকে কথাটা জানার পর মিলি বেশ চমকেও গিয়েছিল। একদিকে স্বামী, অন্যদিকে বাকি সব। হাতের ব্যাগটা মাহমুদের মা ছোঁ মেরে নিয়ে নিয়েছে। চল তুই, এটা এখনও আমার বাড়ি। তুই আমার সাথে থাকবি, আমার রুমে। ওই কুলাঙ্গাটার কাছে যেতে হবে না, চল। মিলি আর বাধা দিল না, সোজা তার শাশুড়ির রুমে চলে গেল। হাত পা তো অচল ছিলই, এখন মাথাটাও ফাটিয়ে বসে আছে মাহমুদ। রাতে কাজের লোক খবর না দিলে তো জানতেই পারত না। এতটা ব্যথা পাবার পরেও মাহমুদের মনে শান্তি, মিলি বাড়িতে আছে তাই। তবে মুখে কোনো কথা নেই। সকাল সকাল আয়ুর্বেদিক তৈল মালিশ করতে হয় মাহমুদের হাতে পায়ে। আজ মাহমুদ কাউকে দিচ্ছে না তৈল দিতে। মিলিও আজ কাছে আসছে না তৈল মালিশ করে দিতে, না কাউকে পাঠাচ্ছে মালিশ করে দেওয়ার জন্যে। এটাই ওর পাপের শাস্তি। সংসার তো হবে শুধু নামের। সেখানে না থাকবে স্ত্রী, না কন্যার ভালোবাসা, আর না আছে মায়ের মমতা। সব থেকে একা নিঃস্ব মাহমুদ। এ যন্ত্রণা তো মরণের চাইতে ভয়ানক হলো মাহমুদের জন্য। মাহমুদ চুপচাপ 2 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। না খাবার খাচ্ছে ঠিকমতো, না ওষুধ। সারাদিন মনমরা হয়ে থাকে।
তার ভিতরে কঠিন ঝড় বয়ে বেড়াচ্ছে। 5 দিন হলো মিলি বাড়িতে এনেছে সেই শিশুটাকে। মিলির করা আদেশ, এই বাচ্চার প্রতি কোনো মায়া মমতা টান দেখাতে আসতে পারবে না ওই তৃপ্তি। কারণ যে মেয়ে নিজের গর্ভের সন্তান শেষ করতে পারে নিজের সম্মান রক্ষার্থে, তাকে মা বলা পাপ হবে। কারণ মাহমুদের মতো পাপী তৃপ্তিও, আর তা যে কারণেই করুক না কেন, মা তো মা হয়, তার না কোনো বিকল্প হয়। তৃপ্তিও ওয়াদা অনুযায়ী চলেছে। পাত্র দেখা শেষ হলেই তৃপ্তির মা মিলিকে খবর দেবে। তৃপ্তির বিয়ের সব খরচা মিলি বহন করবে। মাহমুদ তিলে তিলে সত্যি শেষ হয়ে যাচ্ছে। একই বাড়িতে থেকেও কেউ তার সাথে কথা বলে না। আর যখন ওই বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়, তখনই সে পাগল পাড়া হয়ে যায়। তার পাপকর্ম তাকে নাড়া দিয়ে ওঠে, আর তখনই সকল কুকর্ম তার চোখের সামনে ভাসে। রাত তো তেমন হয়নি, সবে রাতের খাবার শেষ করেছে সবাই। মিলি বাচ্চাটার নাম রেখেছে মৃদুল, মাহির ভাই মৃদুল। নিজেকে মৃদুলের মায়ের রূপে পুরোপুরিভাবে পরিণত করেছে মিলি। ও আর একটা বাচ্চা চেয়েছিল মাহমুদের কাছে, কিন্তু মাহমুদ তো তা দিল না। যাই হোক, বাচ্চা তো এলো, ঠিক মাহমুদের মতোই দেখতে হবে মনে হয়। কাজের ছেলে একজন আর একজন নার্স মাহমুদের মাথার পাশে সারা রাত পাহারার জন্য রয়েছে। আমার কেমন দম বন্ধ লাগছে, একটু হুইল চেয়ারে বসাবে আমায়? মাহমুদের এমন আকুতি কণ্ঠে আবেদন দুজন মানুষের মন গলিয়েছে। কাজের ছেলেটার বড্ড দয়া হলো। স্যার ভালো থাকতে কত হইচই করত, আর আজ একটু উঠে বসার জন্য আমাদের কাছে ভিক্ষা চায়। নার্স আর কাজের লোকটা মাহমুদকে চেয়ারটায় বসিয়ে দিয়েছে। মাহমুদের মিষ্টি হাসি, অনেকদিন পরে বসতে পেরে। এবার আরেকটা আবদার, আমায় একটু ছাদে নিয়ে যাও না, কতদিন রাতের আকাশ আর ভোরের সূর্য দেখি না। কথা মতো নার্স তাকে ছাদে নিয়ে যেতে অনুমতি দিল। মাহমুদকে কোলে নিয়ে কাজের ছেলে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। পিছন পিছন নার্স চেয়ারটা নিয়ে চলছে। সত্যি রাতের নক্ষত্রতারার মাঝে চাঁদটা বেশ ভালো মানিয়েছে। চাঁদটা ঠিক মিলির মতো। মিলি পাশে থাকলে তাকে বলতাম, আচ্ছা মিলি কি কোনোদিন আমায় ক্ষমা করবে না? কি করে করবে? আমি তো ক্ষমার যোগ্যও নেই। যে পাপ, যে অবহেলা করেছি তাকে। রাতের পর রাত মেয়ে নিয়ে কাটাতাম। মিলি জেনেও চুপ ছিল। নিজের সন্তান তো দূর, মায়ের দিকে তাকানোর সময় হতো না। মায়ের একটা ওষুধের নামও আমার জানা নেই। সে কোন ডাক্তারের কাছে চিকিৎসা করায় জানি না, সব মিলি জানে, সেই সব করত। মিলির মনের খবর জানি না, মেয়ের পছন্দ অপছন্দ জানি না, ওর কি খেতে ভালো লাগে তাও জানি না। আজ পর্যন্ত মেয়ের জন্য রাস্তা থেকেও একটা চকলেট আনিনি, আর লাখ লাখ টাকা নিয়ে বাইরে খারাপ কাজে ছিটিয়েছিলাম। এতে এখন তার ফল ভোগ করতেছি। 2 টাকার একটা চকলেট মেয়ের জন্যে, আর 10 টাকায় কেনা রাস্তার একটা ফুল যদি মিলিকে এনে দিতাম, ওরা আমায় কোটি টাকা দামের হাসি দিত। আর জীবনটাও এমন হতো না, সুন্দর সুখে ভরপুর হতো আমাদের জীবন। আজ আমার করা পাপের ফল আমি ভোগ করতেছি, এটা হয়তো আমার পাপের প্রায়শ্চিত্ত। আজ না পেলাম শান্তি, না হলো মরণ। মাঝপথে আটকা আমি। ছাদের রেলিংয়ের পাশে বসে চাঁদটা মন ভরে দেখে নিচ্ছে। আর দেখা হয় বা না হয় তার কোনো ঠিক নাই। হয়তো আজই আমার পৃথিবীর শেষ দিন। মিলি মৃদুলকে শুয়ে দিয়ে মাহির সাথে গল্পে মগ্ন। আজ সারাদিন মাহি কি করলো না করলো, তার ভাইয়ের জন্য কি কি খেলনা কিনলো, একে একে সব বলছে তার মাকে মাহি। আজ হঠাৎ করে কেন জানি মাহির তার বাবার কথা স্মরণ হলো। আম্মু, আব্বু কোথায়? আছে ওর রুমে। আব্বু ওর রুমে মানে? তাহলে তুমি কোথায়? মাহিকে বোঝানোর কোনো ব্যাপারই না। তোমার দাদুর অসুখ তো, তাই আমি তোমার দাদুর রুমে, তোমার দাদু সুস্থ হলে পরে তোমার আব্বুর রুমে যাব। মাই জানে মৃদুল ওর ভাই, আর ভাইয়ের জন্য স্কুল থেকে আসার পথে কত কত খেলনা কিনে জমিয়ে রাখছে, আসার সময় সব নিয়ে আসবে। এদিকে মাহমুদকে শোবার ঘরে না দেখে মাহমুদের মা চিন্তায় পড়ে গেল। ছেলেটা গেল কোথায়? ও তো চলাফেরা করতে পারে না, তাহলে গেল কোথায়? মিলিকে ডাকলো না, কারণ মিলি মাত্র ঘুমিয়েছে। সারাদিন প্রচুর খাটুনি, তারপরে সারা দিন কান্না করতেই থাকে। থাক না, এখন একটু আরামে। ছাদ থেকে পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, আর কিছু শব্দ হুইল চেয়ারের। মাহমুদ ছাদে? এত রাতে কোন আক্কেলে ওকে ছাদে নিয়ে গেছে ওরা? হাঁটুর ব্যথায় 2 কদম চলতে পারে না, তাও ছেলের জন্য 3 তলায় সিঁড়ি টপকেছে মাহমুদের মা। শ্বাস আর চলছে না, হাঁপিয়ে উঠেছে। কোনো রকম ছাদে গিয়ে দেখে মাহমুদ আকাশের দিকে তাকিয়ে আছে। মায়ের পা পড়েছে তার পাশে, তা মাহমুদ বুঝতে পেরেছে। ওপরের দিকে তাকিয়ে মাহমুদ তার মাকে বলে উঠল, মা, আমার জন্য তোমার খুব কষ্ট হয় তাই না?
অনেক জ্বালিয়েছি তোমাদের, তাই না? মাহমুদের মা চুপ। তার মানে মাহমুদ ওই দিনের বলা কথাগুলো সব শুনে নিয়েছে। তা কি করে শুনলো? জানি মা, তোমাদের এত কষ্ট দিয়েছি যে আমার মরণে তোমরা খুশি হও। অনেক কষ্ট না পেলে গিয়ে কোনো মা নিজের সন্তানের মরণ কামনা করে? আর কষ্ট দিব না তোমাদের। মাহমুদ কথাটা বলেই ডান পায়ে জোর খাটিয়ে ডান হাতটা দিয়ে রেলিং চেপে ধরেছে। তোমায় শান্তি দিলাম মা, তোমায় শান্তি দিলাম। বেঁচে থেকে তো পারলাম না, আমার মরণে যদি একটু শান্তি পাও। ডান পায়ে ভর দিয়ে উঠে ছাদ থেকে লাফিয়ে পড়েছে মাহমুদ। মাহমুদের মা মাহমুদ বলে চিৎকার করে উঠে, মাহমুদ! দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো বছর। মাহি তার বাড়ি চলে এসেছে। বেশ বড় হয়ে গেছে মেয়েটা। আজকাল তো বিয়ের জন্য প্রস্তাবও আসা শুরু করেছে। নামি দামি বংশ, আর মেয়ের চেহারা বেশ সুন্দর, একেবারে অবিকল মিলি। বয়সকালে মিলি যেমন ছিল, লেখাপড়া মাশাল্লাহ বেশ ভালো। মাহি আর কত ফুফির কাছে থাকবে, তাই মিলি মাহিকে তার কাছে নিয়ে আসছিল এসএসসি পরীক্ষার পরেই। তখন থেকে এখানেই আছে মাহি। এখানেই কলেজে পড়াশোনা করছে সে। এখান থেকে মাস্টার্স পড়ছে। সামনে তার মাস্টার্স পরীক্ষা। আর মৃদুলের কথা কি বলবো, সে একেবারে মাহির বিপরীত। কলেজে এত ফাজলামো করে তা বলে শেষ করা যাবে না। প্রায় মিলিকে কলেজে যেতে হয় ছেলের শয়তানির কাণ্ড শুনতে। আজ একে মারল তো কাল ওর বাইক ভাঙলো। কখনো নিজের হাত পা গুড়িয়ে এলো। কখনো কোনো ছেলেকে দেখলো মেয়েদের ইফটিজিং করতে, তাদের আর রক্ষা নেই, মেয়েটা হাত পা ভেঙে দিবে। মিলি একদম অতিষ্ঠ মৃদুলকে নিয়ে। মিলির শাশুড়ি মৃদুলের মাঝে ছেলের ঝলক দেখে। মাহমুদও ঠিক এমনই ছিল, তবে মৃদুলের চরিত্র মাহমুদের মতো নোংরা না। মৃদুল এই দিক দিয়ে মায়ের গুণটাই পেয়েছে। আর এদিকে মাকে একটু শান্তি দিতে চায় মাহি। কত খাটুনি করে আম্মু, সারাদিন অফিসে গাদার মতো খেটে মরে, আবার বাড়িতে এসে মৃদুলের জন্য অশান্তিতে আছে। মাহি মাঝে মাঝে মৃদুলকে বুঝিয়ে বলে, দেখ মৃদুল, মায়ের বড্ড কষ্ট রে ভাই, তুই আর তা বাড়াস না। তোকেই তো মার দেখাশোনা করতে হবে, আর তুই তা না করে উল্টা তাকে দিয়ে তো দেখাশোনা করাস। কে শোনে মাহির কথা? এক কানে ঢুকলো আর আরেক কান দিয়ে বের হলো। মৃদুলের কোনো কিছুতেই খেয়াল নেই, সব কিছুতে হেয়ালিপনা ছেলে। তাই বলে মায়ের জন্য দরদ নেই তা তো নয়। মা, আপু ও দাদু তার জীবন, বড় দরদ তাদের জন্য। মিলির একবার জ্বর হওয়াতে মিলিকে ডক্টর ইঞ্জেকশন দিয়েছিল, ব্যাস এতেই শেষ। ডক্টরের অবস্থা নাজেহাল। ডাক্তারকে গুনে গুনে 4টা সুই ফুটিয়েছে মৃদুল, কারণ তার মায়ের চোখে পানি আসছে। কেন কেন ডাক্তার তার মাকে ব্যথা দিছে? তার মা আপনি ও দাদুর চোখে যে পানি আনাবে তাকে ছাড়বে না। তাদের একটু কষ্ট যে তার কলিজায় বড্ড লাগে। এ নিয়ে বহু ঘটনাও ঘটেছিল। আসলে এই বয়সের ছেলেদের মধ্যে চঞ্চলতা থাকে, কিন্তু বাজে কোনো অভ্যাস নেই। মায়ের প্রতি আছে অগাধ ভালোবাসা। মিলি খাবার না দিলে মৃদুলের গলা দিয়ে আজ পর্যন্ত খাবার নামেনি। খাবার টেবিলে মাকে তার চাই, তার পাশে দাঁড়িয়ে তাকে বেড়ে বেড়ে খাওয়াতে হবেই, ঠিক মাহমুদের মতো। মাহমুদের পাশে তার মা না বসলে মাহমুদও খেতে চাইতো না। মাহি তার মায়ের ব্যবসায় মন দিতে নিজেকে প্রস্তুত করছে। আর ব্যবসা সামলানোর জন্য যতটা শিক্ষা দরকার তা মাহির আছে। আম্মুর শরীর ভালো না, যে কোনো সময় কিছু একটা হতে পারে। চিন্তায় তার ভিতরে সব কুরে কুরে খেয়ে নিয়েছে। তার ভিতরে বেঁধেছে কঠিন রোগ, মরণ রোগ, যা মৃদুলের এখনও অজানা। আর মাহি জানে, তা আম্মুকে জানতে দেয়নি। মিলির শাশুড়িরও বয়স হয়েছে, আর কতদিন বাঁচে কারো জানা নেই, তা আল্লাহই ভালো জানেন। তৃপ্তির কল আসে মাঝে মাঝে। মিলি কল করতে বারণ করে দিয়েছে তৃপ্তিকে। মৃদুল তার ছেলে, আর তার ছেলের উপরে কারো হক নেই, তাই সব যোগাযোগ বন্ধ করেছে মিলি। ওই বাড়িটা বিক্রি করে দিয়েছে তারা। সেখানেই যত অলুক্ষে কাণ্ড ঘটেছে। শহরের আরেক এলাকায় বাসা বেঁধেছে মিলি তার পরিবারকে নিয়ে। সারাদিন খাটুনি সেরে এবার বাড়িতে পা রেখেছে মিলি। মৃদুলের পরীক্ষার রিপোর্ট কার্ডটা নিয়ে মাহমুদ আর মিলির বেডরুমে পা দিয়েছে মিলি। এই যে দেখতে পাচ্ছ, এই হলো তোমার ছেলের নাম্বার, দেখো। এগুলো নাম্বার নাকি আমার মুখে চুনকালি মাখার রাস্তা তা আমার জানা নেই। এদিকে মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে তো হবে আজ বা কাল। তোমার তো সেই বিষয়ে খেয়াল নেই, আমায় তো সব ভাবতে হয়। মাই শ্বশুরবাড়ি চলে গেলে মৃদুলকেই তো সব সামলাতে হবে। এই কি সামলানোর নমুনা? আজকাল রাস্তায় মারপিটও করে। একবার ধমক তো দিতে পারো। কি হলো, চুপ কেন? কথা বলবে না? আর তোমার মেয়ে যে বিয়ে করবে না বলে প্রতিজ্ঞা করে বসেছে, সে ভাবে সে চলে গেলে আমি একা কি করে থাকবো।
ভাইয়ের তো যা গুণ, তাকে এক ফোঁটা বিশ্বাস করে না মাহি। তুমি একটু মাহিকে বলে দাও আমার জন্য না ভাবতে। আমি তো তোমার কাছেই চলে আসছি খুব শীঘ্রই। সেদিন মায়ের চিৎকার শুনে মিলি দৌড়ে এসে দেখে সবাই বাহিরে ছুটছে। মা তার সাধ্য অনুযায়ী সিঁড়ি দিয়ে নামছে। চোখে এখনো ঘুম ঘুম ভাব মিলির। মিলি মায়ের হাতটা ধরতেই মা মিলির হাতটা আরও চেপে ধরেছে। কি হয়েছে মা, এমন করছেন কেন? মিলির হাতটা ধরে টানতে টানতে বাহিরে এনেছে। বাড়ির পিছন দিকটায় এনে হাউমাউ করে কেঁদে উঠেছে মাহমুদের মা। মিলির ঘুম এবার উদা হয়ে গেছে। তার মন কে দেখে? মন, মন, এ কি হলো তোমার মন? মিলি নিজেকে হারিয়ে ফেলেছে। মন, কি হলো তোমার? চোখ নিবে নেবো, শরীর অসাড় হয়ে আসছে মাহমুদের। তাও মুখে হাসি টেনে নিয়েছে মন। সে আজ অনেক খুশি। অনেক দিন পরে মিলি তাকে মন বলে ডাকছে। আজ সে শান্তিতে মরতে পারবে। মিলি, আমি বড্ড খারাপ মানুষ ছিলাম। বেঁচে থেকে তোমায় আর কষ্ট দিতে চাই না। মা আমায় মারতে চেয়েছিল, পারেনি। কোনো দায়িত্ব আমি পালন করতে পারিনি, না তোমার, না মাহির, না আমার গর্ভধারিণী মায়ের। কোনোদিন একটা ইচ্ছাও তো পূরণ করতে পারিনি। তবে মায়ের এই ইচ্ছাটা পূরণ করলাম আমি। চুপ চুপ মিলি, একটা কথা বলি। না না, চুপ করো। জলদি তোলো ওকে, হাসপাতালে নিতে হবে যে। মিলি, নার্স আর কাজের ছেলেটা মাহমুদকে তুলেছে। গাড়ি পর্যন্ত নিতে হবে। মিলি মন মন করে কান্না করে চলছে। তুমি বড্ড পাষাণ মন, বড্ড পাষাণ। এত বড় ব্যথা আমায় দিও না, আমি সইতে পারবো না মন। কেন এমন করলে? একটিবার নিজের সন্তানের কথা ভাবলে না? ওদের কি অপরাধ? কেন তাদের মাথার ওপর থেকে পিতার ছায়া সরাতে চাইছো? কেন ওদের পিতার স্নেহ থেকে বঞ্চিত করতে চাও? মাহমুদকে নিয়ে হাঁটছে আর কাঁদতে কাঁদতে কথা বলছে মিলি। মাহমুদকে গাড়িতে তুলে মিলি মাহমুদের মাথাটা তার কোলে তুলে নিয়েছে। মাহমুদের মা নির্বুদের মতো সেখানে দাঁড়িয়ে আছে। ভাবতে পারেনি ছেলেটা এমন কিছু করবে। সে যাবে না হাসপাতালে। বুঝতে পারছে ছেলেটা আর বাঁচবে না। মিলি, ওকে নিয়ে লাভ নেই। ছেলেটা আমার বাঁচবে না। ওর বড্ড জেদ, যা ভাবে তাই করে। কোনো কথা শোনেনি মিলি। মাহমুদকে কিছু হতে দিবে না, ঠিক হতেই হবে, এই আশা নিয়ে ছুটছে। মাহমুদের হাত পা ঠান্ডা, রক্তগুলো জমাট বাঁধা শুরু করেছে। মাথায় কপালে ফেটে যাওয়া জায়গায় রক্ত আটকে রয়েছে ঘাস মাটি। নিজের আঁচল দিয়ে আস্তে আস্তে সব পরিষ্কার করছে মিলি। মিলি, মিলি, তুমি উতলা হইও না, মাইকে সামলে নিও। ভালো বাবা তো হতেই পারলাম না। আর ওই মৃদুল, মৃদুলকেও দেখো কেমন দেখতে হয়েছে, তাও তো দেখালে না একবার। ভালোই করেছো, ওকে সামনে আনোনি। ওকে দেখলে আমার বড্ড ঘৃণা হতো নিজের প্রতি। কতটা খারাপ আমি, নিজের সন্তানকেও মারতে চেয়েছি। আস্তে আস্তে মাহমুদের গলার শব্দ ধীর হয়ে আসছে। প্লিজ মন, আল্লাহর ওয়াস্তে চুপ হও, কথা বলো না। আর একটু সময় মন, আমরা পৌঁছে গেছি। না না মিলি, বলতে দাও, বাধা দিও না। বড্ড ভালো লাগছে। বহুদিন পর তোমার কোলে মাথা রেখেছি। তুমি আমাকে মন বলে ডেকেছ। তোমার শরীরের সুবাস নাকে আসছে। এমন করে কেন আগে আঁচলে বাঁধলে না? আমি পাপী মিলি, অনেক পাপ করেছি। তবে শত পাপের মাঝেও একটা ভালো জিনিস করেছিলাম, তা তোমাকে বউ করে আনা। তোমায় বড্ড ভালোবাসি মিলি, বড্ড। আগে যেমন, ঠিক এখনও তেমন। আমি নদীর স্রোতে ভাসলেও তোমায় ভাসতে দেইনি। অনেক দেনা পড়েছে, তাই না মিলি? কবে এসব শোধ করবে? তোমার বড্ড কষ্ট হয় জানি। এখন আর চিন্তা নেই। আমার মৃত্যুর পর ইন্স্যুরেন্সের টাকা দিয়ে সব শোধ হবে, আর ব্যবসাটাও আগাতে পারবে। দুঃখ একটাই, এইসব তোমায় একা সামলাতে হবে। আর মাকে দেখে রেখো, মায়ের জন্য কষ্ট না হয়। এটা তোমার পাপী স্বামীর আদেশ। চুপ করো মাহমুদ, কিচ্ছু হবে না তোমার। আমরা দুজনে সব ঠিক করে নিব। তুমি একটিবার ভালো হয়ে ঘরে ফিরো, তারপর। হ্যাঁ মিলি, ফিরবো, ঘরে ফিরবো। আমার আসল ঠিকানা, আমার আসল ঘরে ফিরবো। মিলি, আমায় কি কোনোদিন ক্ষমা করতে পারবে মিলি? মন, প্লিজ চুপ হও। তুমি কেন কথা বলে যাচ্ছ? এতে রক্ত বেশ ঝরছে মুখ দিয়ে। দাঁত মুখ থেতলেছে অনেকটা। মিলি, আমি তোমায় কেমন ঝাপসা দেখছি। মিলি, মিলি, আমার কেমন লাগছে, একটিবার জড়িয়ে ধরে নাও না মিলি। বারবার মাহমুদের আকুল কণ্ঠে মিলি বেকুল হয়ে যাচ্ছে। মাহমুদকে জড়িয়ে রেখে মাহমুদকে শান্ত করছে। কিচ্ছু হতে দিব না তোমার, কিচ্ছু না। আমরা আবার সুখের সংসার করব। সুন্দর করে ঘরটা সাজাবো, ছেলে মেয়েদের মানুষ করব। তোমায় আমার চাই মাহমুদ, তোমাকে আমার চাই। আমায় একা ছেড়ে যেও না। তোমায় শাস্তি দিতে চেয়েছিলাম, উল্টো আমায় শাস্তি দিও না। মন, মন, এই মন, মন। মাহমুদের হাতটা মিলিকে আঁকড়ে ধরেছিল, তা এখনও আর নেই, ছেড়ে দিয়েছে। মিলির চিৎকার শুনে ড্রাইভার গাড়ি থামিয়ে দিয়েছে। নার্স চেক করে মাহমুদের চোখটা বন্ধ করে দিয়েছে। সরি ম্যাম,
মাহমুদকে গোসল করানো শেষ, একটু পরেই তাকে জানাজার জন্য নেওয়া হবে, তারপর কবরে শোয়ানো। মিলিকে শেষবার দেখতে দিয়েছে। মাহমুদের মা ছেলের লাশ দেখতে চাইছে না, পাথর হয়ে রয়েছে। সাদা কাপড়ে মোড়ানো থেকে মাহমুদের মুখটা বের করেছে মিলি। কপালে একটা দীর্ঘ চুমু এঁকে মাহমুদের মুখটায় শেষবারের মতোই হাত বুলিয়েছে। কতটা কেটেছে মুখ, রক্তের বর্ণটা এখনো রয়েছে। তোমায় ছেড়ে থাকবো কি করে মাহমুদ? আমায় একা না করলেও পারতে। ইচ্ছা করছে দুজনে একসাথে ওই পারে পাড়ি জমাই, তবে পারলাম না। তুমি স্বামী হয়ে যা আদেশ দিয়েছো তা পালন করব। তোমার সন্তান আর তোমার মাকে দেখে রাখাই আমার কর্তব্য। তবে সবার চিন্তা করলে আমায় কে দেখে রাখবে তা ভাবলে না। তুমি ছাড়া আমি কিছুই চাই না মাহমুদ। এই মিলি একজনকে ভালোবেসেছে, বাসছে আর ভালোবেসে যাবে। সে হলো তুমি মাহমুদ, তুমি। ঠান্ডা মাথায় মাহমুদের লাশটাকে বিদায় দিয়েছিল মিলি। তবে রুমে ঢুকে চিৎকার করে মাহমুদকে ডেকে কান্নায় জুড়েছিল। নিজের চুল নিজে ছিঁড়েছে, নাকের নাকফুল, হাতের চুড়ি সব খুলে সাদা কাপড়ে নিজেকে জড়িয়ে নিয়েছিল। মাহমুদবিহীন হয়ে মিলি এত বছর পাড়ি দিলেই কি হবে? ভিতরে ভিতরে মন মন করে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। মরার আগে মৃদুলটা সব সামলে নিক, আর মাহির বিয়েটা যদি দিয়ে যেতে পারতাম। আল্লাহ যদি ওইটুকু হায়াত আমায় দান করত। ভিতরে যে রোগ বাসা বেঁধেছে, তার জন্য কখন ডাক পড়ে কে জানে। মাহমুদের মা মিলির সাথে কথাই বলে না। নিজের সামনে ছেলে মরতে দেখেছে, তাও তার জন্যে। মাহমুদের মা লুকিয়ে লুকিয়ে চোখের পানি ফেলে ছেলে হারালো। ফুলের মতো মেয়েটার স্বামী হারা হলো। সাদা শাড়িতে বড্ড বেমানান লাগে মিলিকে। লাল শাড়িতে করে ওই বাড়িতে তুলেছিলাম। আমার জন্য দুইটা সন্তান পিতাহীন এতিম জীবনযাপন করছে, বাবার ভালোবাসা আদর থেকে বঞ্চিত। মিলি তার স্বামীর সোয়াগ থেকে। শত চিন্তায় মাহমুদের মা অস্থির। তার উপরে মিলি যদি আমার আগে চলে যায়, আমি কি করে মাহি মৃদুলকে সামলাবো? আর আমিও না থাকলে ওদের কি হবে? আমার সোনার সংসারটা এভাবে তছনছ হয়ে গেল কেন? এমন হলো? তুই আমার ওপর অনেক রাগ, তাই না মিলি? মিলি মাত্র ওয়াশরুম থেকে বেরিয়েছে, মুখ দিয়ে অনেক রক্ত বমি করেছে আজ। শাশুড়িকে দেখে নিজেকে সামলে নিয়েছে মিলি। মা, রাগ কেন হব মা? মায়ের ওপর রাগ করে থাকা যায়? কথাটার উত্তর মাহমুদের মা খেয়াল করলো না, কারণ মিলির পরনে রঙিন শাড়ি। মিলি, এই শাড়ি? হালকা হাসি দিয়ে মিলি তার শাশুড়ির পাশে বসেছে। এটা আমাদের ফার্স্ট ম্যারেজ ডেতে মাহমুদ আমাকে দিয়েছিল। আজ তো আমাদের বিবাহ বার্ষিকী, তাই বড্ড ইচ্ছা করছে এই শাড়িটা পরে ওকে দেখাবো তাই। মাহমুদের মার চোখে নীরবতার জল। মা, মৃদুল আর মাহিকে আপনার দেখতে হবে। কী সব বলছিস মিলি? মা, কথা দিন আমার কিছু হলে ওদের সামলে নেবেন। আপনি ছাড়া তো তাদের কেউ নেই। কি অভাগা নারী আমি। দেখ মা, স্বামী হারালাম, সন্তান হারালাম, এবার তুই। জানি না কোন পাপের ফলে আমি বেঁচে থেকে সব দেখছি। মা, বাদ দিন তো। মাহিকে যদি একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারতাম, তাহলে যদি মৃদুলটাও সব বুঝতে শুরু করতো। তুই তোর ছেলে মেয়েকে বল তোর অসুখের কথা। না না মা, একদম না। মরে গেলে তো কাঁদবেই, তাই আগে থেকে কাঁদিয়ে কী লাভ? মৃদুলটা তো নিজের বাবাকেই দেখতে পেল না, আর মৃত্যুর সময় মাহিকে মাহমুদ দেখতে পেল না। এখন আমি আর তাদের আগে থেকে কষ্ট দিতে চাই না মা। মিলির একটা আশা পূরণ হয়েছে, মাহির জন্য ভালো পাত্র পেয়েছে। পাত্র চেন্নাই, ওর ফুফির ওখানে থাকাকালীন তাদের পরিচয় হয়েছিল। কোনো দেরি নয়, মাহিকে বুঝিয়ে রাজি করিয়ে সোজা কোর্ট ম্যারেজ। মাহিও মেনে নিয়েছে মায়ের শেষ ইচ্ছা ভেবে, মাকে চিন্তামুক্ত করার জন্য। রইল মৃদুল, ও এবার ওর দায়িত্ব বুঝে নেবার পালা। মাহমুদের ছবি হাতে নিয়ে মিলি একা একা বিড়বিড় করে বলতেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে বড্ড ভালো। কয়দিন পর তাকে দুমদাম করে তুলে দেব তার হাতে। কেন জানি আমার মনে হচ্ছে আমি ওই দিনটা দেখতে পাবো না। জানো, আজ মৃদুল অফিসে গিয়েছিল, এটাই বা কম কি? দেখতে দেখতে আরও 2টা বছর কেটে গেল। মৃদুল এখন রেগুলার অফিসে বসে নিজের দায়িত্ব বুঝে নিয়েছে। মাহিকে বড় দুমদাম করে অনুষ্ঠান করে তুলে দেওয়া হয়েছে। সে এখন তার স্বামী সহ বিদেশে থাকে, আর মিলি এখনও মৃত্যুর সাথে লড়াই করতেছে। অপেক্ষা করছে কখন মাহমুদের কাছে যাবে। পরের দিন সকালে কারো চেঁচামেচিতে মিলির ঘুম ভেঙে গেছে। এটা রোজই হয়। তার মৃদুল তাকে ডাকছে, সে অফিসে যাবে, তাই তার মা তাকে রেডি করে খাইয়ে দিতে হবে। তা না হলে তো সারাদিন তার কাজে মন বসে না। মিলি বলে, এখন বড় হয়েছিস, বিয়ে কর, আমি আর কতকাল বাঁচব? ছেলে বউকে সংসারের দায়িত্ব বুঝিয়ে দিয়ে মরতে পারলে হয়।
কথাটা মুখ দিয়ে বাহির করার আগে মৃদুল মায়ের মুখ চেপে ধরে বললেন, এমন কথা মুখে যেন না আনে। সে তাকে বিদেশে পাঠাবে, তার আপুর ওখানে একজন নামকরা ডক্টর আছে, তাকে দিয়ে তার মায়ের চিকিৎসা করাবে। ঠিক তাই করা হলো। মাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করানো হলো। মিলি এখন কিছুটা সুস্থ। আজ বিশিষ্ট বিজনেসম্যান মৃদুল চৌধুরীর বাসায় বিশাল ভোজের আয়োজন করা হয়েছে। বহু দূর থেকে অসহায় গরিব মানুষ দলে দলে খেতে এসেছে আর প্রাণ খুলে দোয়া করে যাচ্ছে। এই আয়োজন হলো মৃদুলের মা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আজ দেশে ফিরছে, সাথে তার বোন ও বোনের হাজব্যান্ড। আজ মৃদুলের খুশির অন্ত নেই। আর এই খুশিতে এই ভোজের আয়োজন করেছে মৃদুল। মিলি এখন সম্পূর্ণ সুস্থ। তার শরীরের রোগের চিকিৎসা করে সুস্থ করা হয়েছে, কিন্তু তার মনের রোগের চিকিৎসা কোনো ডক্টর করতে পারেনি। প্রতিদিনের মতো আজও মধ্যরাতে বিয়ের বেনারসিটা পড়েছে মিলি, আর তার মনের ছবিটা বুকে নিয়ে মিলি বিড়বিড় করে বলছে, মন কি করছো তুমি? আমি তোমাকে শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার মৃত্যুটা চাইনি। দোষ তোমার যেমন আমারও তেমন। নতুন করে সব না সাজিয়ে নষ্ট আমিও করেছিলাম। মাহমুদের ছবিটা হাত বুলিয়ে মিলে হাসছে আর বলছে, এখন আমি শান্তিতে তোমার কাছে আসতে পারবো। তোমার দেওয়া সব দায়িত্ব আমি পালন করছি। মেয়ে বিয়ে দিয়েছি, ছেলে তোমার ব্যবসা বুঝে নিয়েছে, বিয়েও করিয়েছি তোমার মৃদুলকে। তার একটা ফুটফুটে ছেলে হয়েছে, দেখতে ঠিক তোমার মতো। এখন আমি শান্তির ঘুম চাই, মন, শান্তির ঘুম। আমি যে বড্ড ক্লান্ত, আমার হৃদয়ে যে বড় ঝড় বইছে। তোমার শূন্যতা আমাকে তিলে তিলে শেষ করছে, বয়ে চলেছে হৃদয়ে দহন। তার কেউ না বুঝতে পারলেও তুমি তো বোঝো আমার সেই হৃদয়ের দহন। তাই তো খুব তাড়াতাড়ি তোমার কাছে আসতে চাই। ঘুম পাচ্ছে মন, বড্ড ঘুম পাচ্ছে। তোমার বুকে মাথা রেখে ঘুমাতে ইচ্ছা করছে। মিলি মাহমুদের ছবিটা বালিশে রেখে নিজের মাথাটা পাশে রেখে ঘুমের রাজ্যে পা দিয়েছে। ঘুম, এক অন্যরকম ঘুম। মাহমুদের বুকে শুয়েছে বলে কথা। প্রতিদিন ঘুমের মাঝে সে তার মাহমুদের দেখা পায়। তার মাহমুদ তার কাছে আসে, তাই সে ঘুম থেকে জেগে উঠতে চায় না। জানি না মিলির হৃদয়ের দহন কখন আল্লাহ কবুল করে মিলিকে তার মনের কাছে নিয়ে যায়। এভাবে প্রতিদিন ঘুমাতে গেলে এমন করে মৃত্যুর জন্য অপেক্ষা করে। হয়তো একদিন মিলির এই ঘুমটাই শেষ ঘুম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।